হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড সবাই একটু দ্রুত বলবা সবকিছু ঠিক আছে কিনা। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাস হচ্ছে তাপগতিবিদ্যা কৃষিগুচ্ছ। আমরা হচ্ছে কি দ্বিতীয় লেকচার পড়বো। আমরা প্রথম লেকচারটা দেখে ফেলেছিলাম। যারা জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। তোমাদেরকে আবারও বলবো, তো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা, তোমাদেরকে আমি আগে একটু বলে দেই। দেখো, তোমাদের ক্লাসে পর্যাপ্ত পরিমাণ তোমাদের প্র্যাকটিস দেওয়া আছে, যেটা তোমার কি প্রশ্ন ব্যাংক বলা যায়। তুমি ক্লাসটায় থাকো, তোমার সবগুলোই কি হয়ে যাবে, একদম প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি একটু তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তুমি এই প্রশ্নটা করতে থাকো, আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিই। এন্ড তোমরাও কি করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দাও। আমি ক্লাসটা করলে, আমি একটা কথা বলে নিই, ক্লাসটা করলে তোমার বাসায় বসে প্র্যাকটিস করা লাগবে না। তুমি যদি ক্লাসে প্র্যাকটিস করো তাহলে তোমার কভার হয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস করবা, আমি যে থিওরিগুলো পড়াবো সেই থিওরিগুলো একটু খাতায় লিখবা। এর পাশাপাশি আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো তুমি খাতায় সমাধান করে অবশ্যই কি করবে, আনসার করবে। তো তোমরা একটু কষ্ট করে এই প্রশ্নটা আনসার করতে থাকো। আমিও কি করি, ক্লাসটা একটু শেয়ার করে নেই, এন্ড তোমরাও কি করো, ক্লাসটা শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দাও এবং সবকিছু ক্লিয়ার কিনা এটা একটু জানো। ওকে, সবাই একটু জানাও দেখি যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এন্ড তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আমাদের এই প্রশ্নটা পড়ার আগে আমরা আসো এখান থেকে থিওরি জিনিসগুলো একটু জেনে আসি। তো তার আগে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নেই, তো তাহলে তোমাদের কাছে কি হবে, ক্লিয়ার হবে। চলো আমি একটু আমার পরিচয়টা দেই। দেখো, আজকে আমরা হচ্ছে কি, আমরা জিএসটি এবং কি এগ্রিকালচার আমরা কি করবো, প্রশ্ন সমাধান করবো। এন্ড আমরা কি প্রিপারেশন নিতেছি, সেটা হচ্ছে আমাদের কি ফিজিক্সের। এন্ড তোমরা সবাই কি করবা, এই ক্লাসটা একদম মনোযোগ সহকারে করবে এবং খাতা কলম নিয়ে বসবা। আমি তোমাকে এইটুকু বলি, তুমি যদি আগে ইন্টারে বা অ্যাডমিশনে নাও পড়ে থাকো, তারপরে তুমি ক্লাসটা করো, দেখবা তোমার বেসিক সহকারে সবগুলো একবার কভার হয়ে যাবে। তো আমি আমার পরিচয়টা দিই, আমি সুজন, আমি সুজন, পড়াশোনা করতেছি ত্রিপুরি ডিপার্টমেন্টে। আমি থার্ড ইয়ারে পড়াশোনা করি। এইটুকু হচ্ছে আমার পরিচয়। আপাতত এইটুকু মনে রাখা, এইটুকু দিয়ে তোমাদের যতটুকু প্রয়োজন তুমি ওইটুকু ক্লাসের মাঝখানে আশা করি পেয়ে যাবে। তো দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। এখান থেকে আমরা সিস্টেম বলতে কি বুঝাই, সিস্টেম কি, এইসব সম্পর্কগুলো আমাদের জানা প্রয়োজন। যেহেতু তুমি অ্যাডমিশন দিবা, তোমার এই জিনিসগুলো জানা থাকা প্রয়োজন, কারণ এইগুলো তোমার ছোটখাটো জিনিসগুলো অ্যাপ্লাই করে। তো সিস্টেম বলতে কি বোঝায় তোমরা এইগুলো জানো। এখানে আমরা সিস্টেমটা হচ্ছে একটা বস্তু যেখানে তোমার একটা উপাদান থাকবে, তোর একটা পরিবেশ, সেটাকে আমরা বলি কি সিস্টেম। দেখো, আমি এখানে একটা ক্লাসরুম নিয়েছি, এখানে ক্লাসরুমের কিছু জিনিস আছে, সেটআপ আছে, এগুলোকে আমরা কি বলি, একটা সিস্টেম বলি। তো এখানে তোমার সিস্টেমটা হচ্ছে তিন প্রকার। এখানে হচ্ছে একটা সিস্টেম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। দেখো, যে সিস্টেমে এখন আসো উন্মুক্ত সিস্টেমটাকে, ধরো আমরা এখানে একটা পরিবেশ চিন্তা করো, এটা একটা পরিবেশ। তুমি একটু বইলো কালার গুলো যদি চেঞ্জ করা লাগে, একটু কালার চেঞ্জ করে দিবে। দেখো, এটা একটা আমাদের উন্মুক্ত পরিবেশ। এই যে পরিবেশটা আছে, এই পরিবেশে কি থাকবে, আমাদের বল থাকবে এবং কি থাকবে, এনার্জি থাকবে। তার এই যে পরিবেশটা কি করতে পারে, বল এবং শক্তির যদি কি করে, বল এবং শক্তির যদি কি করতে পারে, বিনিময় ঘটাইতে পারে, তাহলে আমরা কি বলবো, সেই সিস্টেমটা কি বলবো, উন্মুক্ত সিস্টেম বলবো। দেখো, যেরকম হতে পারে, ধরো আমরা কি হতে পারে, উদাহরণ হিসেবে আমি জানি না, মনে রাখো এটুকু। তাহলে উন্মুক্ত সিস্টেম। তারপরে আসে আমরা বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমটা কি, যে সিস্টেমে কি শুধুমাত্র কি করতে পারে, শক্তির বিনিময় করতে পারে, কোনো কি বলের বিনিময় করবে না, তাহলে সেটাকে আমরা কি বলবো, কি বলছে, বদ্ধ সিস্টেম বল। এই জিনিসগুলো একটু মনে রাখবে এবং এগুলো যদি পারো তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এগুলো তোমাদের কাজে লাগবে। পরে আসো, পরেরটা হচ্ছে আমাদের গেল বিচ্ছিন্ন সিস্টেম। এখানে আমাদের কোনো কিছুর কি বিনিময় ঘটবে না, কোনো কিছুর প্রভাব খাটবে না। দেখো, যে সিস্টেম দ্বারা পরিবেশে মোটেও কি হবে না, প্রভাবিত হয় না, আমরা তাকে কি বলবো, অর্থাৎ সেই পরিবেশে কি বল বা শক্তির কোনো কিছুরই কি করে না, বিনিময় করে না, তখন আমরা সেই সিস্টেমটা কি বলবো, বিচ্ছিন্ন সিস্টেম বলবো। এখানে তোমার জাস্ট সংজ্ঞাটুকু আসবে, এখান থেকে বিচ্ছিন্ন পরমাণু বা কি এগুলো তোমার কিছু আসবে না। এইটুকু তোমরা একটু মাথায় রাখো। আর হ্যাঁ, তোমরা যারা আসো, তো তোমাদেরকে বলবো তোমরা কি করো, কে কে ক্লাসটা সবাই শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দাও। আসো, আমরা পরবর্তী টপিকটা পড়বো, সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এইখান থেকে আসো, ধরো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মেন সংজ্ঞাটা কি আছে সেটা আমাদের একটু আগে জানা লাগবে। তারপর আমরা কি করব, এর মেন বেসিক জিনিসগুলো। ওকে, আসো
আর হ্যাঁ, তোমরা সবাই কি করবা, এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ তোমাকে খুব সুন্দর করে এই স্লাইডগুলো তৈরি করে দিয়েছি, যাতে এগুলো তোমার একবার দেখলে পরীক্ষার আগে রিভিশন দিলে তোমার সবগুলো কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা তাপগতিবিদ্যার কি প্রথম সূত্রে কি বলছে, দেখো যে আমরা যখন কোন সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম, এর তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই সিস্টেমটা কিছু অংশ কি করবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি করবে, বৃদ্ধি করবে, কিছু করবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, বাকি অংশ কি করবে, সিস্টেমের উপর কি করবে, পরিবেশের উপর কাজ করবে। ধরো আমার কাছে এটা একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। দেখো এই যে সিস্টেমে আমি কিছু পরিমাণ তাপ সরবরাহ করতেছি, সেটা কত আমাদের, ধরুন আমরা ডিকিউ পরিমাণ তাপ দিতেছি, এই সিস্টেমে কি থাকবে, একটা কাজ করবে না, এর একটা শক্তি। যেমন আমি প্রথমে কি করি, যদি আমি খাবার খাই, খাবার খাওয়ার পর আমার খাবারটা কি শরীরে যায়, পেটের ভিতরে যায়, তখন এই পেটের ভিতরে কি কিছু শক্তি কি করে সঞ্চয় করে রাখে, আর এইটা কি করে তারপরে পরবর্তীতে শরীরের কি সারা অংশ কি করে দেয়, প্রভাবিত করে দেয়। সেম জিনিসটা যদি আমি এই সিস্টেমের উপর আমি কিছু পরিমাণ তাপ দিই, কতটুকু, ডিকিউ পরিমাণ তাপ দিলে এই সিস্টেম কি করবে, তার কিছু অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ শক্তি মানে কত, তার কি ডিইউ পরিমাণটা কি করে বৃদ্ধি করে দেয়। যখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, তখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা শেষ, বাকি অংশটুকু কি করবে, তার বাকি অংশটুকু সে কি করবে, পরিবেশের উপর কি করবে, কাজ করবে। সে কি করবে, পরিবেশের উপর কাজ করবে। এটা হচ্ছে আমাদের কত, ডিডব্লিউ। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা আছে, এখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা একটা সিস্টেমে যে পরিমাণ তাপ দিব, সে কি করবে, বাকি অংশটুকু কি করবে, তার ই করে দিব। এই শক্তিটা কি করতেছে না, এই কাজ, তাপ কি এক প্রকার শক্তি না, তাপ এক প্রকার শক্তি। যে পরিমাণ শক্তি আমি দিতেছি সিস্টেমে, সিস্টেমটা কি ঠিক সম পরিমাণ শক্তি কি করতেছে, ত্যাগ করতেছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলতো, যে আমরা ডি কিউ ইকুয়াল কত, সেটা হচ্ছে ডি ইউ প্লাস এর কত, ডি ডব্লিউ। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা আমাদের তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র। এটুকু আমি এখানে লিখে রাখছি। দেখো আমাদের কত, এইখানে আমরা ডি কিউ দিয়েছি, এখানে আমাদের কি লেখা আছে, ডেল কিউ আছে। দেখো ডেল কিউ হচ্ছে কি, ডেল কিউ ইকুয়াল কত, ডেল ইউ প্লাস কত, ডেল ডব্লিউ। এখানে আমাদের বলা হয়েছে এই যে দেখো পাশে তাপ শক্তি সরবরাহ করছে কোনটা, আমরা সিস্টেমে ডেল কিউ বা ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করছি সিস্টেমে। এই সিস্টেমটা কি করবে, এর কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ শক্তি কত, ডেল ইউ পরিমাণ, এন্ড পরিবেশের উপর কতটুকু কাজ করছে, সেটা হচ্ছে ডিডব্লিউ পরিমাণ। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখান থেকে আমরা একটা জিনিস হচ্ছে, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা মেনে চলে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কি প্রথম সূত্রটা কি, শক্তির নিত্যতা মেনে চলে, শক্তির নিত্যতা মেনে চলে, মেনে চলে। তো সবাই এইটুকু একটু ক্লিয়ার হয়েছে, একটু বলো তো এখানে সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি। যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কাজ করো, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং যদি তুমি খাতায় লেখো তাহলে তোমার জন্য ভালো, আর যদি না লেখো অবশ্যই কি করবে, স্ক্রিনশট নিয়ে রাখবা, কারণ যাতে তুমি এই জিনিসটা পরবর্তীতে পাইতে পারো, বুঝছো, এই জিনিসটা যাতে তুমি পরবর্তীতে কি করো, পাও। সবাই একটু ক্লিয়ার হয়েছে, একটু বলো তো এখানে সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি। একজন বলছো জিনাত জান্নাত বলছো তাপগতিবিদ্যার উপর কি এর আগে কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ একটা ক্লাস হয়েছে, ওটা আমি জাস্ট ওই যে তাপগতির স্কেল গুলো আছে না, ওই স্কেলের উপর, এটা রেকর্ডেড পাবা তোমরা, তো অবশ্যই তুমি থাকো। এখন আসো আমরা এই যে সিস্টেমের উপর, এখান থেকে আমরা কিছু জিনিস জানতে হবে। ধরো আমি এখানে লিখে রাখছি, এই কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, এই জিনিসগুলা তোমার কি অবশ্যই মনে রাখতে হবে। ধরো আমরা একটা সিস্টেম আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। ধরো এই সিস্টেমে যদি তুমি ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করো, তার মানে কি এই সিস্টেমের উপর কি করতেছো, তুমি ডি কিউ পরিমাণ তাপ দিতেছো, মানে এটা কি পজিটিভ তাপ। যখন তুমি এই সিস্টেমে ডি কিউ পরিমাণ তাপ দিবা, যারা জয়েন আছো তো তোমাদের সবাইকে বলবো, তোমাদের যে বন্ধু বান্ধব আছে অ্যাডমিশন দিবে, অথবা এইচএসসি 25 ব্যাচের যারা আছে, তুমি সবাইকে কি করতে পারো, মেনশন করতে পারো এবং নিজেদের আইডিতে শেয়ার করে রাখতে পারো। আশা করি তুমি ক্লাসটা করলে তোমার তাপগতিবিদ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এইচএসসি বলে অ্যাডমিশন বলে কোনো জায়গায়। দেখো আমরা এখানে সিস্টেমে যদি আমি ডিকিউ পরিমাণ তাপ দেই, তাহলে ডিকিউ পরিমাণ তখন কি ধনাত্মক তাপ, এবং সে কি করবে, সিস্টেমে যখন ডিকিউটা পজিটিভ, এই ডিকিউটা পজিটিভ, সে সিস্টেমে কি করবে, তাপ সরবরাহ করবে। সিস্টেমে কি করবে, তাপ কি করবে, সরবরাহ করবে। এটা মনে রাখবা। তাহলে আমরা সিস্টেমে কি করতেছে, যদি আমি একটা সিস্টেমের কি ডিকিউ মানে তাপটা কি থাকে, পজিটিভ থাকে, তাহলে এই তাপটা কি করবে, সিস্টেমে প্রদান করবে। কোথায় দিবে, সে কি করবে, সিস্টেমকে দিবে, বুঝছো, এই তাপটা বাইরে থেকে সিস্টেমের উপর দিবে। আবার
যখন আমরা ডিকিউটা নেগেটিভ হয়ে যাবে, মানে কি এই যে ডিকিউ এর মানটা নেগেটিভ, তাহলে দেখো এই যে ডিকিউ নেগেটিভ মানে কি এই সিস্টেমে যে তাপটা ছিল সেই তাপটা কি করবে, সে গ্রহণ করবে। সে কি করবে, তাপ কি করবে, গ্রহণ করবে। কোথা থেকে, সিস্টেম থেকে গ্রহণ করবে, বুঝছো? এই তাপটা সে কি করবে, সিস্টেম থেকে গ্রহণ করবে। তো পরবর্তীতে আসো, তাহলে দেখো সে কি করলো, সিস্টেম থেকে তাপ গ্রহণ করলো বা ঋণাত্মক হবে, তখন কি করবে, সিস্টেম কি করবে, তাপ হারাবে। তাহলে আগে কি করছে, সিস্টেমটা কি করছে, তাপ গ্রহণ করছে। কখন, যখন ডিকিউটা কি করছে, পজিটিভ ছিল, সিস্টেম কি করছে, তাপ গ্রহণ করছে। এখন ডিকিউ মাইনাস হয়ে গেছে, সিস্টেমটা কি করবে, তাপ হারাবে না, সিস্টেম কি করবে, তাপ হারাবে। ওকে, এই জিনিসটা মনে রাখবা। আর তোমরা কি আমার কথা বুঝতেছো, একটু জানিও তো। তাহলে দেখো এখন আসো আমরা ডিইউ, ডিইউটা কি, এই যে ডিইউ মানে কি, অভ্যন্তরীণ শক্তি না। দেখো ডিইউ এর মানটা যদি কি হয়ে যায়, পজিটিভ হয়, ডিইউ এর মান পজিটিভ, তাহলে এই যে ডিইউ এর মান পজিটিভ মানে কি, অভ্যন্তরীণ শক্তি কি পাবো, বৃদ্ধি পাবে। এর ভিতরে যে শক্তিটা আছে, এই সিস্টেমের ভিতরে যে শক্তিটা আছে, এই শক্তিটা কি পাবে, বৃদ্ধি পাবে। এখানে আমি লিখে রাখছি, যদি আমাদের অভ্যন্তরীণ শক্তি কি পায়, বৃদ্ধি পায়, তখন আমরা কি সিস্টেমের কি অভ্যন্তরীণ শক্তি কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, অভ্যন্তরীণ শক্তি মানে তাপ, এই কার কি হবে, এই সিস্টেমটা কি হবে, গরম হবে, সিস্টেমটা কি হবে, গরম হবে। এই জিনিসটা মনে রাখবা। তারপরে আসো, দেখো ডিইউ এর মান নেগেটিভ, ডিইউ সরি ডেল ইউ এর মান কত, নেগেটিভ, বা ডিইউ এর মান কত হয়, যদি নেগেটিভ হয়, তখন কি করবে, সিস্টেমের কি অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে। কি পাবে, অভ্যন্তরীণ শক্তি কি হ্রাস পায়। তাহলে দেখো যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তার মানে কি, যখন পজিটিভ ছিল সিস্টেমটা গরম হয়েছে, এখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইতেছে, তখন সিস্টেমটা কি হবে, শীতল হবে, বা আমাদের কি ঠান্ডা হবে, ঠান্ডা হবে। বুঝছো? তোমাকে যদি একটা প্রশ্ন করি, আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। আসো আমরা পরবর্তী অংশটুকু একটু দেখি, সেটা আমাদের কি, সেই টপিকটা হচ্ছে এটা। দেখো আমাদের এখন ডিইউটা পজিটিভ, যখন আমাদের ডিডব্লিউটা পজিটিভ, এটা আমাদের একটা সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে আমাদের কি পরিবেশের উপর কাজ করে না, ডিডব্লিউটা পজিটিভ। আর ডিডব্লিউ পজিটিভ মানে কি, সিস্টেমটা কি করবে, পরিবেশের উপর কাজ করবে, সিস্টেমটা কি করবে, পরিবেশের উপর কাজ করবে। দেখো সিস্টেম পরিবেশের উপর কি, তাই সে পরিবেশ থেকে গ্রহণ করবে, এটা হচ্ছে সিস্টেম। এই পাশের টুকু আমাদের পরিবেশ, সে সিস্টেমটা কি করে, পরিবেশের উপর কাজ করতেছে। এটা কখন, যখন আমরা কি ডিডব্লিউটা কি হবে, পজিটিভ হবে। পরে আসো, দেখো তাহলে আমরা কি ডিডব্লিউ এর মান কি যদি পজিটিভ হয়, তখন আমরা কি পাবো, সিস্টেমটা কি হবে, পরিবেশের উপর কাজ করবে। তারপরে কি ডিডব্লিউ এর মানটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি করব, পরিবেশ কি করবে, সিস্টেমের উপর কাজ করবে। এখন ধরো আমরা এটা ডিডব্লিউটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেল, তাহলে এখন আমরা কি, এটা অবশ্যই কি, আগে তো সিস্টেমটা পরিবেশের উপর দিছে, এখন কি করব, সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে, তার উল্টাটা হয়ে যাবে। এটা হচ্ছে কখন, যখন আমরা কি হবে, ডিডব্লিউ এর মানটা নেগেটিভ হবে। তো সবাই একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু লিখে ফেলো, আর যদি তুমি লিখতে চাও লেখো, আর না হলে কি করো, স্ক্রিনশট নিয়ে নাও এবং জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা। সবাই একটু দ্রুত, সবাই একটু কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করবা। এর আমরা কি করব, দ্রুত আগাবো। অনেকগুলা প্রশ্ন, প্রায় হচ্ছে 130টা প্লাস প্রশ্ন আছে, বুঝছো? এক একটা বেসিক পড়ানোর পর 130টা প্রশ্ন। নাহিদ বলছো পিডিএফ, ভাই পিডিএফ আমি দিব না, বুঝছো? তুমি নিজে কি করো, স্ক্রিনশট নিয়ে রাখো, একটার পর একটা স্ক্রিনশট নাও, বা হচ্ছে তুমি নিজে পারো তাহলে লিখবা, তাহলে কাজে লাগবে। তো সবাই একটু জানাও তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত জানাবা। ভাই এটার আগে কয়টা ক্লাস হয়েছে? ভাই একটা ক্লাস হয়েছে, 40 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম কালকে, 40 মিনিটের, বুঝছো? ওইখানে জাস্ট প্রশ্নগুলো সমাধান করে দিছি। তো একটু জানাও দেখে সবার হয়েছে কিনা। তো আশা করি সবার হয়েছে। এখন দেখো এখানে আমরা কি পাইতেছি, এই ডিডব্লিউ কিসের সাথে সম্পর্কিত করছে, কৃতকাজের সাথে না, অভ্যন্তরীণ শক্তি এবং কি কাজের মধ্যে সম্পর্ক কাজ করছে। তো এই জিনিসটা একটু মনে রাখবা, সবাই একটু জানাবা দ্রুত। চলো আমরা এই প্রশ্নটা একটু দেখি। এই প্রশ্নটা খুলনাতে আসছে। দেখো রাজশাহীতে আসছে কত, 16-17, এবং খুলনাতে আসছে কত, 17-18-তে। এই প্রশ্নটার আনসারটা কি হবে, দেখো কি বলছে, দেখো যে তাপগতিবিদ্যা
প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে? 1 তাপ এবং কাজ, 2 বল শক্তি, 3 তাপ বল, 4 কাজ এবং ক্ষমতা। একটু দ্রুত বলো কোনটা হবে आंसर। ওকে দেখো আমরা কি পড়লাম বলো তো, আমাদের ক্ষেত্রে কি পড়ছি আমরা ডি কিউ সমান ডি কিউ ইকুয়াল কত ডি ডব্লিউ প্লাস কত ডিইউ। দেখো এখানে আমরা ডি কিউটা কি আমাদের তাপ না, এটা হচ্ছে আমাদের কি তাপ, এটা আমাদের কি কাজ, আর ডি ডব্লিউটা হচ্ছে আমাদের কি তাপ। দেখো এই যে তাহলে মানে কার মধ্যে সম্পর্ক হচ্ছে একটা তাপ আর হচ্ছে কি কাজের মধ্যে সম্পর্ক না, তাহলে এখানে आंसर কোনটা হবে? आंसर হবে ক নাম্বারটা। আশা করি এটা তোমরা পারবা, সবাই জানো, সবাই आंसर করতেছো, এন্ড আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো তো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, কি বলছে দেখো প্রশ্নটা আসছে গরমে গোসল করার পর শরীর কি অনুভব করে? বলছে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ শক্তি ও তাপের কোনো পরিবর্তন হয় না। দ্রুত জানাবা, বুঝছো? সবাই দ্রুত জানাবা। এখন আসো আমাদের এই ক্ষেত্রে কি পড়ছে বলতো, যখন তুমি অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায় বলতো কি বললাম ডিইউ। দেখো আমরা কি হয়েছে আমরা যখন গোসল করি তখন আমরা কি অনুভব করি বলতো, আমরা ঠান্ডা অনুভব করি না? একটু আগে আমি কি পড়লাম দেখো তো, যখন এই যে ডিইউ এর মানটা দেখো তো এই যে অভ্যন্তরীণ শক্তিটা কি পায় হ্রাস পায়, ডিইউ এর মানটা কি নেগেটিভ হয়, তখন তুমি কি হয় সিস্টেমটা শীতল হয়। এখন তোমার শরীরটা কি হয়েছে একটা ঠান্ডা হয়ে যাইতেছে, তুমি গোসল করার পর ঠান্ডা অনুভব করো না, যখন তুমি ঠান্ডা অনুভব করতেছো তখন তোমার কি ডিইউ এর মানটা কেমন হবে নেগেটিভ হবে না? তাহলে ডিইউ এর মান কি নেগেটিভ না? যখন তুমি একটা গরম কাজ অনুভব করবা, যখন তোমার কাছে গরম ফিল হবে তখন তোমার কি হবে ডিইউ এর মানটা কেমন হবে পজিটিভ হবে। এইটাই বলছে এখানে আমরা কি গরমে গোসল করার পর কোনটা হবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর যদি তুমি কি করো যদি গোসলের পর তোমার গরম অনুভব করে তাহলে সেটা কি করবো ডিইউ এর মান কি হবে পজিটিভ হবে। বা তুমি রোদে কাজ করলে, যদি এখন প্রশ্ন হয় তুমি রোদে কাজ করার ফলে তোমার শরীরে কি বৃদ্ধি পায়, তখন তোমার কি হইতো তখন হতে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, বুঝছো? আসো আমরা পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কোথায় আসছে এটা আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা আমরা দেখলাম। এটার आंसर কি? এটার आंसर হচ্ছে তাপ এবং কাজ। এটা আসো এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বলো তো এটার आंसर কি? চলো ধরো আমাদের কাছে এই প্রশ্নটা বলছে, দেখো আমি একটু পড়ি, যে কোন সিস্টেমে পরিবেশ থেকে কি করে 800 জুল কি করে তাপ শোষণ করে, এর অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পায়? এত বৃদ্ধি পায়। তাহলে সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ কত? শোষণ করে। দেখো তাহলে আমরা এটা একটা সিস্টেম, দেখো এই সিস্টেমটা কি করছে পরিবেশ থেকে কতটুকু তাপ নিতেছে, ধরো 800 জুল তাপ নিতেছে, তার মানে কি এটা ডিকিউ এর মান, এবং সে কি করতেছে এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে কত, সেটা হচ্ছে ডিইউ এর মান কত করতেছে 500 জুল। তাহলে দেখো আমরা কি বলছি ডি ডব্লিউ এই দুইটা যোগফল কত লাগবে 800 লাগবে, তাহলে এর সাথে 300 যোগ করে দাও, তাহলে দেখো 800 সামনেতে হয়ে যাচ্ছে। অথবা তুমি এভাবে বের করবা, তাহলে ডি কিউ ইকুয়াল কত পড়ছো ডিইউ প্লাস এর কত ডি ডব্লিউ। তাহলে দেখো কার মান বের করবা ডি ডব্লিউ এর মান, তাহলে ডি ডব্লিউ ইকুয়াল কত ডি কিউ মাইনাস এর কত ডিইউ, তাহলে ডি কিউ এর মান কত 800 জুল মাইনাস এর কত 500, তাহলে তুমি কত পাইতেছো 300 জুল। এটা आंसर। তো যারা হচ্ছে 300 জুল দিছো তাদের সবারটাই সঠিক। চলো আমরা এই প্রশ্নটা আসছে, দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 2021 সালে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে কত সালে 20 এবং 21 সালে। তোমরা একটু জানাও তো যে শক্তির নিত্যতার সূত্র তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে কি করা যায় ব্যাখ্যা করা যায়? আমি এটা একটু আগে বলে দিছি, তো দ্রুত জানাবা। ধরো এটা নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে 4 নাম্বার। আর হ্যাঁ সবাই প্রত্যেকটা প্রশ্নের স্ক্রিনশট নিয়ে রাখবে, এটা তুমি তারপরে কি করবা নিজের আইডিতে শেয়ার করে রাখো, গ্রুপে শেয়ার করে রাখো,
শেয়ার করে রাখবা, পরবর্তী যখন তোমার মনে হবে তখন সিরিয়াল অনুযায়ী তুমি দেখে যেতে পারবে, তাহলে তখন তোমার এটা আরো বেশি মনে থাকবে। অবশ্যই চেষ্টা করবা নিজের করার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য। তাহলে দেখো আমাদের কি বলা হয়েছে যে আমাদের শক্তির নিত্যতার সূত্র তাপগতিবিদ্যার কোন সূত্রটির উপর সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমরা জানি তাপগতিবিদ্যার কি প্রথম সূত্রের সাহায্যে কি আমরা কি করতে পারি, শক্তির নিত্যতা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। সবাই আনসার করতেছো, সবাই বি বি, হ্যাঁ থ্যাংক ইউ যারা আনসার করতেছো সবাই। আরেকটা কথা, সবাই কি করবে, ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দাও ভাইয়া দয়া করে। দেখো তাহলে আমরা এখানে আনসারটা কি পাবো, এটার আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা। তাহলে আমরা শক্তির নিত্যতা কি করা, শক্তির নিত্যতা তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে, প্রথম সূত্র মেনে চলে। ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা দেখো রাজশাহীতে আসছে একই প্রশ্ন। দেখো তাপগতিবিদ্যার প্রকৃত রূপ কি, দেখো এখানে আমরা জাস্ট পাল্টাই দিছি কি তাপগতিবিদ্যার প্রকৃত রূপ কি। এটা ধরো 5 নাম্বার, দ্রুত আনসার করবা তো। এটা হচ্ছে 5। কি বলছে, ভরবেগের নিত্যতা শক্তির নিত্যতা নাকি বলা হয়েছে কি ভরবেগের নিত্যতা বলা হয়েছে নাকি শক্তির নিত্যতা, কোনটা? তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা তুমি একা ক্লাস করতেছো তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, নিচের আইডিতে শেয়ার করে দিও। তাহলে এটার আনসার কি হবে, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি করে, শক্তির নিত্যতা মেনে চলে। এটা আসো তাপগতিবিদ্যার হচ্ছে কি শক্তির নিত্যতা মেনে চলে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে খ নাম্বার। এখন আসো এটা এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, ধরো 22 নম্বর প্রশ্নই রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 16 এবং 17 সালে। কি বলছে দেখো, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশিটির উপর, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপর, চাপ, তাপমাত্রা, আয়তন, এনট্রপি। দ্রুত একটু জানাবা এটার আনসারটা কি হবে। এটা আমাদের রাজশাহীতে আসছে কত, 16 এবং 17 সালে আসছে। এটা নাম্বার দিয়ে দিও, যে এটা নাম্বারটা আনসার কি হবে, বলছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিচের কোন রাশিটির উপর নির্ভর করে। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সবাই যে অভ্যন্তরীণ শক্তি। দেখো তোমাদের ফার্স্ট পার্ট শেষ, এগুলা ক্লাস নিয়ে ফেলছে অলরেডি, বুঝছো। দেখো অভ্যন্তরীণ শক্তিটা কি, অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে আমাদেরকে তাপমাত্রার উপর নির্ভর করে। কার উপর, তাপমাত্রা, তাপমাত্রার উপর। দেখো এখন কথা হলো একটা সিস্টেমের, যদি এটা একটা সিস্টেম হতে পারে, ধরো এই সিস্টেমের যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি পায়, ধরো আমরা একটা সিস্টেমে কি করলো তাপমাত্রা বৃদ্ধি পাবে, এই সিস্টেমের তাপমাত্রা কি পাবে, বৃদ্ধি পাবে। ধরো তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি করবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি কি পাবে, বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে এটা দেখো, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আবার আসো আমাদের যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে আমরা কি হবে, তাপমাত্রা হ্রাস পাইতেছে, তাপমাত্রা হ্রাস পাইলে কি অভ্যন্তরীণ শক্তি কি পাবে, হ্রাস পাবে না, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। ওকে, এই জিনিসগুলো একটু কষ্ট করে নিজেরা পাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি কাজে লাগবে, বুঝছো। সবাই বি দিছো, ওকে থ্যাংক ইউ। আর হ্যাঁ যারা আছো তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো, দেখি তোমাদের মাঝখানে কে বেশি আনসার করতে পারো।
এটা আসো, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এটা আমি পড়াই নাই, এটা পরে পড়াই। এখন আসো আমরা তাপগতিবিদ্যার কিছু জিনিস দেখবো। তাপগতিবিদ্যার কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আমরা একটু দেখব। প্রথমত আসো, আশা করি যেই টপিকটা পড়লাম ওইখান থেকে এমসিকিউ আসলে পারবা তোমরা। তো অবশ্যই পারবা কিনা একটু জানাও দেখি। যে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে এখান থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসার কথা, আশা করি সবগুলা পারবা। বলো সবার ক্লিয়ার হয়েছে? আসো আসো, তাপগতিবিদ্যার কিছু প্রক্রিয়া আছে, কিছু ধর্ম আছে। একটা ক্লাস দিবে, আজকের ক্লাসে শেষ করে দিবে যতক্ষণ লাগে। তাপগতিবিদ্যা যতক্ষণ লাগে, বেশি না, 3 থেকে 4 ঘন্টা লাগবে। তোমাদের হাতে তো সময় নেই, যারা কৃষিতে পরীক্ষা দিবা বা গুচ্ছতে পরীক্ষা দিবা, যত তুমি দ্রুত শেষ করতে পারো তোমার জন্য ভালো। এখন আসো আমরা সমচাপীয় প্রক্রিয়া। দেখো সমচাপীয় প্রক্রিয়া মানেটা কি? সমচাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে যেখানে কি থাকবে, চাপ সমান। এখানে আমাদের বলেই দিছি সম মানে কি, সমান না? এটা হচ্ছে আমাদের কি, সমান। তাহলে সমচাপীয় প্রক্রিয়া সমান চাপে যেখানে ঘটবে সেটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া। তো তোমার যে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা কি হবে? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি কোনো চাপের পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো, সমচাপীয় প্রক্রিয়া বলবো। ধরো আমার কাছে একটা পিস্টন আছে, এটা একটা পিস্টন। এই পিস্টনের আমরা কি করলাম, কি আছে এর ভিতরে কি একটা চাপ আছে, এই চাপটা কি নির্দিষ্ট। যখন এই পিস্টনটা চাপ আছে, এই চাপটা নির্দিষ্ট, তখন তুমি এটার উপর কি আয়তন এবং বল কি পরিবর্তন করতে পারবে না। ওকে, তাহলে দেখো এখানে আমার কি চাপটা কি নির্দিষ্ট, তো এখানে আমরা এরিয়াটা একটা ক্ষেত্রফল আছে, এখানে একটা এরিয়া আছে, ক্ষেত্রফল আছে। যখন তুমি এইটাকে কি করলা, পরিবর্তন করলা, এখান থেকে তুমি কি করলা, পরিবর্তন করলা, তখন তুমি এর জন্য আমরা কি এখান থেকে যতটুকু এই পর্যন্ত আসলো, তখন কাজ হইবে কত, সেটা হচ্ছে আমাদের কত, ডেল এক্স পরিমাণ কি সরণ ঘটাইলা। তখন এর মধ্যে কি একটা কাজ পাবা, এই কাজের সূত্রটা আমরা কি পাবো, দেখো এই কাজের সূত্র হচ্ছে ডি ডব্লিউ ইকুয়াল কত, পি ডিবি। এখানে আমাদের পি দ্বারা কি বুঝাইতেছে, পি হইতেছে এই যে সমচাপীয় প্রক্রিয়া স্থির চাপ। আর এখানে ডি ডব্লিউ দ্বারা কি বুঝাইতেছে, ডি ডব্লিউ দ্বারা বুঝাইতেছে আয়তনের পরিবর্তন। এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কি পরিমাণ আয়তন পরিবর্তন করতেছে, সেই আয়তনের পরিবর্তনটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি কৃতকাজ। তাহলে আমরা কৃতকাজ সমান কি লিখতে পারবো, কৃতকাজ সমান আমরা লিখতে পারবো চাপ ইনটু কত, আয়তনের পরিবর্তন। এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, তো আসো আমরা সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস জানি, কিছু প্রশ্ন দেখি। এখানে দেখো এই প্রশ্নটা কৃষি গুচ্ছতে আসছে কত সালে। দেখো একটা সিস্টেমের এত প্যাসকেল স্থির চাপে, কি বলছে, স্থির চাপে এত কিলো তাপ শক্তি সরবরাহ করা হলো। তাহলে এই প্রক্রিয়া সিস্টেমের আয়তনের কতটুকু পরিবর্তন হয়েছে, 1.13। এত ধীরে ধীরে প্রসারিত হয়ে কত হয়েছে, এতটুকু হয়ে গেছে। তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত কিলো জুল। এটার আনসারটা কি হবে ভাইয়া, চিত্রটা আরেকবার বোঝান। এটা তো চিত্রটা জাস্ট একটা কি সিস্টেম। ধরো আমার কাছে এটা একটা পিস্টন আছে, এটা একটা পিস্টন। এই পিস্টনে আমরা এই পিস্টনে কি থাকতে পারে, পিস্টনটা কি করে, এখানে কি অনায়াসে যাত্রা শুরু করে না। তো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতর একটা চাপ আছে, এই চাপটা কত নির্দিষ্ট। যখন এই চাপটা কি করবে, এদিক সেদিক যাবে, চাপের ফলে এই পিস্টনটা কি একবার এদিকে যেতে পারে, এদিকে আসতে পারে। ধরো তখন আমরা এখানে আসলো, দেখো আগের যে অবস্থায় এই পিস্টনটার যে পরিমাণ আয়তন ছিল, এখন কি আয়তনটা কি তার থেকে কমে গেছে না, এখান থেকে এইটুকু আয়তনটা কি কমে গেছে না। কি বলতেছে ভাইয়া, আর একটু জুম করে দেন। দেখো জুম করলে বুঝবে না। দেখো এখানে চাপটা পরিবর্তন, তাহলে এখানে ধরো আয়তনটা আগের অবস্থা আয়তন ধরো আমাদের B1 ছিল, এখন তোমার কি পিস্টনটা এখানে চলে আসছে, তাহলে তখন আয়তনটা কি আর একটু কমে গেছে না, এখান থেকে একটু কত B2। এই যে আয়তনের পরিবর্তন, কৃতকাজ সমান কি পড়ছো, কৃতকাজ। কৃতকাজ সমান হচ্ছে কত, ডব্লিউ ইকুয়াল টু কত, এটা সমান আমরা লিখতে পারবো ডি ডেল ডব্লিউ সমান আমরা পি
এখানে আয়তনের পরিবর্তনটা ধরে নাও আগে কত b1 ছিল পরবর্তী b2 হয়ে গেছে, তাহলে আমরা b1 মাইনাসের কত b2, এখানে আমরা b1টা কি করছি বড় লিখছি, তাহলে এইটা এভাবে লিখলাম p del b, আয়তনের পরিবর্তন, কৃতকাজ সমান কত আয়তনের পরিবর্তন, এইটুকুই আমি বুঝাইছি, বুঝছো? এখন আসো এই প্রশ্নটার আনসার করো, এটা কৃষি উচ্চতা আসছে। দেখো আসো আমরা এখানে আরেকটা জিনিস বলি, দেখো আমরা এখানে আয়তনের যেহেতু পরিবর্তন স্থির ছিল তখন আমরা কি পাবো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি, বলতো প্রথম সূত্র কি ছিল, আমরা ডি কিউ সমান আমরা কত পড়ছি ডি ইউ প্লাস এর কত ডি ডব্লিউ না, দেখো আমরা কৃতকাজ পাইছি কত, কৃতকাজ আমরা পাইছি কি হচ্ছে ডি কিউ ইকুয়াল কত ডি ইউ প্লাস কৃতকাজ হচ্ছে কত আমাদের পি ডিবি না পি ডিবি, এটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র লিখতে পারি, এটা সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই মানটুকু লিখতে পারি। তাহলে আসো আমাদের এইখানে আসো কি বলছে দেখো, এখানে একটা সিস্টেমে কি বলছে চাপটা স্থির, চাপ স্থির মানে কি চাপটা নির্দিষ্ট হয়ে গেছে, ওইখানে কোনো পরিবর্তন নেই, চাপ কি এখন নির্দিষ্ট, চাপ নির্দিষ্ট হলে সিস্টেমে কি করছে কত তাপ সরবরাহ করছে, এটা আমাদের কার মান ডিকিউ এর মান না, ডিকিউ কত 600 কিলো জুল তাপ সরবরাহ করলো, তো এই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তন পরিবর্তন হয়েছে কত দেখো, এটা তুমি ধরো b1, এই b1 থেকে আয়তনটা কতটুকু আসছে b2 তে চলে আসছে, তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে না, আয়তনের পরিবর্তন বলছে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তাহলে এখন বলো আয়তন পরিবর্তন হলে কৃতকাজ হবে না, তাহলে আমাদের আমরা কি পড়ছি বলতো, আমরা ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস এর কত ডি ডব্লিউ, দেখো আমাদের বের করতে হবে কার মান এই অন্তস্থ শক্তির মান বের করতে হবে, কিন্তু আমরা কত তাপ সরবরাহ করছি সেটা আমাদের দেওয়া আছে 600 কিলো জুল দেওয়া আছে, এটা আমরা আগে এই পাশে লিখে নিই, তাহলে দেখো 600 কিলো জুল, কিলোরে আমরা এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার কত -3 জুল, দেখো আমরা বের করবো কার মান ডিউ এর মান, কিন্তু ডি ডব্লিউ এর মান জানো, ডি ডব্লিউ এর মানটা বের করতে হবে না, তাহলে আসো ডি ডব্লিউ টা বের করে ফেলি, ডি ডব্লিউ ইকুয়াল কত পি ডিবি, বলো তো পি এর মান কত, পি এর মান বলে দিছে কত 1 ইনটু কত 1 ইনটু 10 টু দি পাওয়ার কত 5, এখানে দেখো আয়তন কত বলছে দেখো কত 1.5 থেকে 2, তাহলে এখানে বিয়োগ করবে কোনটা বড়টা থেকে ছোটটা, তাহলে ছোটটা থেকে বড়টা থেকে বিয়োগ করো, তাহলে 2 মাইনাস এর কত 1.5, এইখানে তুমি কি পাইতেছো 1 ইনটু 10 টু দি পাওয়ার 5 কত পাইতেছো 0.5, এটা পাইতেছো, তাহলে তুমি এটাকে যদি গুণ করো তাহলে কত 5 ইনটু কত পাবা 10 টু দি পাওয়ার 4, এটা আসবে, এটাকে তুমি গুণ করলে তুমি কি পাবা 5 ইনটু 10 টু দি পাওয়ার কত 4, তাহলে এখন আসো এইটুকু তুমি পাইলা, তাই না, তুমি এটাকে এইভাবে লেখো, এটাকে তুমি 5 0 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 3, এই 10 টু দি পাওয়ার 3 কে তুমি কিলো জুলে লিখতে পারো না, তাহলে 50 কিলো জুল, এইটুকুর মাঝখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবে, এটাকে তুমি কি লিখছো 50 কিলো জুল, এখানে আমরা কিলো বানাইছি 1 কিলো সমান কত 1000 না, তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে 1000 কিলো বানাই ফেলছি, তাহলে এইটুকুর মান কত পাবা কত 50 কিলো জুল, এটা আমরা কি লিখি 50 কিলো জুলই লিখি, এটা আমরা কত লিখবো 600 কিলো জুল, এটা হচ্ছে কত 600 কিলো, এটা হচ্ছে আমাদের কত 600 কিলো জুল, তাহলে এটা কিলোটাকে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কত বাবা 600 মাইনাস এর কত 50, আর এই পাশে কত ডিউ, তাহলে দেখো তো 600 থেকে 50 বাদ দাও, তাহলে কত 550 কিলো জুল ইকুয়াল কত, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি, বুঝছো? এটার আনসার কোনটা হবে, এটার আনসার হচ্ছে সি নাম্বারটা, ক্লিয়ার? হাতের ক্যালকুলেশন তো বুঝাইলাম, দেখো এইটা আমরা কি করছি, এই লাইনটা আমরা কি করছি, এটা কি করছি 2 এর থেকে 1.5 বিয়োগ করছি, 1.5 মানে কত 0.5 না, এই 0.5 থেকে তুমি এইভাবে লিখতে পারো, তাহলে 1 ইনটু 10 টু দি পাওয়ার কত 5, তাহলে 0.5 টা এইভাবে লেখো 5 ইনটু, তাহলে আমরা কত লিখতে পারবো 10 টু দি পাওয়ার -1, এটাকে আমি সাইন্টিফিক এ নিছি, তাহলে এইখানে আমরা 5 তে গুণ করো, 5 লিখলাম, এই 0.1 আছে ইনভার্স আছে না, এটার সাথে যোগ কর, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার কত -4 হয়ে যাবে না, 10 টু দি পাওয়ার কত 4 হবে, 10 টু দি পাওয়ার 4,
এখন ধরো তুমি এখানে কিলো জুল যদি বানাইতে চাও তাহলে এখানে একটা শূন্য এই পাশে নিয়ে আসা পড়ো, তাহলে 5 × 10 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 3, তাহলে এই 5 10 কত 50 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 3 জুল। এইটাই আমি আনছি। এইখানে এইটাকে আমরা কি করছি এখন কিলো বানাই ফেলছি, তাহলে 50 কিলো জুল। পরেরটুকু আশা করি বুঝছো, এইটুকু হাতের ক্যালকুলেশন করাইলাম। হাতের ক্যালকুলেশন বুঝছো কিনা একটু দ্রুত বলবা। সবাই কমেন্ট করো ভাই, তোমরা এত মানুষ 10 থেকে 12 জন, ক্লাসে থাকার কথা ছিল হচ্ছে 100 200 মানুষ, তাহলে ক্লাস করতে ভালো লাগবে? তোমরা যদি রেসপন্স বেশি থাকো তাহলে আশা করি ভালো হবে। এটা আসো, এই প্রশ্নটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এটা আমাদের দেওয়া আছে, কি বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটা শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা, আচ্ছা এটা যে ধ্রুবক ক্ষেত্র হবে, তাপমাত্রা স্থির থাকবে। এটা আসো, এই প্রশ্নটা আছে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তাপ করলে 0.13 ঘনমিটারের আয়তন বৃদ্ধি করা হলো। তাহলে বলছে কি এতে সম্পাদিত কাজের পরিমাণ কত। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত, একটু বলো তো। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত? এক বায়ুমণ্ডলীয় চাপ, চাপ সমান তুমি কত লিখতে পারো বলতে পারবা? বলে তো এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত, তুমি একটু দ্রুত কমেন্ট করে জানো। আসো আমরা এখানে দেখো কি বলছে এক বায়ুমণ্ডলে একটা চাপ, এখানে আমরা এই চাপটা কি নির্দিষ্ট, চাপ হচ্ছে নির্দিষ্ট। আর তাহলে কি করতে হবে, কি তো কাজ করতে হবে, আয়তনের পরিবর্তন হয়েছে। দেখো এই প্রশ্নটা ঢাকাতে আসছে, চট্টগ্রামে আসছে, রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, সব জায়গায় আসছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বলো তো এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত পারছো, তাহলে P = 1 × 10 টু দি পাওয়ার কত 5 প্যাসকেল। দেখো এই আগে পাইলা না, এই জায়গায় এই যে 1 × 10 টু দি পাওয়ার 5 আছে না, এটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখন আসো এটার সাথে এটা আমাদের কি আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের কত ডিবি, কত এটা হচ্ছে 0.01 মিটার কিউব। তাহলে আমরা কি বের করব, কৃতকাজ বের করব। তাহলে আমরা DW = কি পড়ছো P dB। তো তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো এটার आंसर কি হবে ভাই, সবাই आंसर করবে। হ্যাঁ দেখো তাহলে এটার आंसरটা কি পাবা, P এর মান কত 1 * কত 10 টু দি পাওয়ার কত 5। দেখো এই যে DB এর মান কত 0.01। তো তুমি এই 0.01 কে তুমি সায়েন্টিফিকে নাও, নিতে পারবে না। আগে কি লেখো, এখানে লেখো 1 * কত 10 টু দি পাওয়ার কত 5 ইনটু এটাকে তুমি 1 লেখো, কয় ঘরের পর দশমিক 2 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে -2। তাহলে এখন তুমি যোগ করো, এটার সাথে এটা যোগ করলে কত হবে 10 টু দি পাওয়ার 3 হবে না। তাহলে DW এর মান কত পাবা, সেটা আসবে কত 1 × 10 টু দি পাওয়ার 3 জুল। দেখো এটা আমাদের দেওয়া আছে কোথায়, এই যে আমাদের 2 নাম্বার অপশনে দেওয়া আছে। বুঝছো সবাই এটা কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়? হ্যালো সবাই বুঝছো? ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখন আসো আমরা সমায়তন প্রক্রিয়া, পরেরটা কি সমায়তন প্রক্রিয়া। সমায়তন মানে কি, আয়তনটা কি থাকবে স্থির থাকবে, সমায়তন প্রক্রিয়া আয়তন কি থাকবে, আয়তন স্থির। দেখো সমায়তন প্রক্রিয়া কি থাকে, আয়তন স্থির থাকে। আর হ্যাঁ যারা ক্লাসে আছো আশা করি পারবা, যদি তোমরা থাকো সবগুলা ক্লাসই নিব। দেখো সমায়তন মানে কি, এখানে আমাদের বলে দিছে যে যে তাপগতীয় প্রক্রিয়া, কি বলছে যে তাপগতীয় প্রক্রিয়ায় কি হচ্ছে কোনো আয়তনের পরিবর্তন হয় না, কোনো আয়তনের পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো সমায়তন প্রক্রিয়া বলবো। ধরো আমরা এটা একটা সিস্টেম আছে, এই একটা সিস্টেম, এখানে তুমি যাই করো এটার আয়তনটা ডিবিটা আছে, এটা কি সবসময় স্থির, এটার কোনো পরিবর্তন নাই, যেটা আছে সেটাই হবে। তাহলে আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে আমরা DBW এর মান কত B কত লিখবা 0। তাহলে আয়তনটা কি থাকবে স্থির থাকবে। যদি আয়তন স্থির থাকে তাহলে সেইখানে কৃতকাজ পাবা বলো তো। আমরা একটু আগে কৃতকাজ সমান কি পড়ছো বলো তো, DW = কত P dB।
তুমি চাপ যাই বাড়াও না কেন, কমাও না কেন, কোনো দরকার কোনোর সাথে সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি আয়তনটা কি করে ফেলো, নির্দিষ্ট রাখো, আয়তনের যদি পরিবর্তন, এই ডিবি মানে কত, আয়তনের পরিবর্তন না, আয়তনের পরিবর্তন হলে এটা তো পরিবর্তন হবে না, তখন তুমি কি পাবা, ডিডব্লিউ এর মান কত পাবা, পি ইন্টু 0। তাহলে তুমি পাবা ডিডব্লিউ এর মান কত, 0। এটা হচ্ছে আমাদের কি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। বুঝছো, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। তাহলে আমরা এখানে কি পাইতেছি দেখো, তাহলে আমরা সম আয়তন প্রক্রিয়ায় আমরা কি পাবো, কৃত কাজ কত হবে, 0 হবে। সম আয়তন প্রক্রিয়া কি কৃত কাজ কি 0, কারণ কি বুঝাইলাম, যখন আয়তনের পরিবর্তন নাই তার মানে কি কৃত কাজ 0। তারপরে আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে আমরা কি লিখতে পারবো বলতো, আমরা কি পড়ছিলাম বলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq ইকুয়াল টু du প্লাস এর কত dw। দেখো এটার মান যদি 0 হয়ে যায়, এটার মান 0, তাহলে আমরা কি পাবো, তাহলে dq ইকুয়াল কত du। তাহলে এখন চিন্তা করো তো, একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম, এটা হচ্ছে একটা সিস্টেম। দেখো এই সিস্টেমে তুমি কি করলা, সিস্টেমে তুমি dq তাপ দিতেছো। এখন দেখো এই সিস্টেমটা কি পরিবেশের উপর কোনো কাজ করতেছে, কারণ কি এটা সম আয়তন প্রক্রিয়া, যেহেতু সিস্টেম পরিবেশের উপর কোনো কাজ করে না। আচ্ছা এটা একটা কথা বলে নেই, কিন্তু ক্লাস কিন্তু তোমরা রেকর্ড পাবা না, এবং ক্লাসের স্লাইডগুলো সেগুলো পাবা না। সবাই চেষ্টা করো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখার জন্য। দেখো একটা সিস্টেম আছে, এখানে ডিকিউ পরিমাণ কি দিতেছো, তুমি তাপ দিতেছো। তাহলে এখানে যখন তুমি কাজই পাবা না, এখানে কাজের মান 0, যেহেতু কাজের মান 0, সে কি করবে, সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, সম্পূর্ণটা কি করবে, সিস্টেম তার কি করবে, অভ্যন্তরীণ শক্তি করবে, বৃদ্ধি করবে। এটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো তাহলে আমরা যদি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি লিখতে পারি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ, তাহলে কি সিস্টেমে যে পরিমাণ তাপ দেওয়া হবে ঠিক সম পরিমাণ কি করবে, অভ্যন্তরীণ শক্তি করবে, বৃদ্ধি করবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এটা হচ্ছে আমাদের কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বুঝছো, ক্লিয়ার হয়েছে সবার, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা এটা একটু দেখি, এটা আমাদের কিসে উচ্চতা আসছে, কি বলছে দেখো, এটা 6 নম্বর প্রশ্ন। দেখো ক্লাসে 11 জন আছো, তোমরা যদি 11 জনই কমেন্ট করো তাহলে ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে। তো তোমরা চাইবা, আমি চাইবো সবাই রেসপন্স করো। আমি তো তোমাদেরকে পড়াচ্ছি রেসপন্স পাওয়ার জন্য, তাই না? তুমি যদি ক্লাসে বসে থাকো, রেসপন্স না করো, তোমার কাছে কি হবে, তুমি পরীক্ষার হলে যে এই কাজটাই করবা, তুমি পরীক্ষার হলে এই কাজটাই করবা। তবে চেষ্টা করবা তোমাকে আমি যতটুকু পড়াইতেছি ওইটুকু তুমি আনসার করার জন্য, তোমার ভুল হোক সঠিক হোক, আমি তো সঠিকটা বলেই দিচ্ছি। তুমি ভুল হলেও সমস্যা নাই, তোমাকে কেউ মারবে না। তো তোমার জড়তাটা অবশ্যই দূর করা উচিত, কারণ না হলে তুমি কি পরীক্ষার হলে সেম কাজটাই করবা, কোনটা থেকে কোনটা হবে এটা করবা। এখন তুমি তো অনায়াসে আনসার করতে পারতেছো, অবশ্যই আনসার করবা, প্রত্যেকটা প্রশ্নের আনসার করবা। দেখো আমরা কি বলছি, এই প্রশ্নটার আনসারটা কি বলতো, এই প্রশ্নটার আনসার কি হবে, কি বলছে দেখো, একটা গাড়ি চলতে থাকলে এই টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। এই যে টায়ারটা আছে, এই টায়ার, তোমরা টায়ার দেখো যে কোনো সাইকেল, হুন্ডা, বাইক, যেটাই বলো, সব ক্ষেত্রে যখন এই প্রক্রিয়াটা ঘটে তখন কি ঘটবে, এটা হচ্ছে কি আমাদের কি একরিক উচ্চতা আসছে কত 20-21, যখন আমি পরীক্ষা দিচ্ছি তখনকার আমার সেশনে। দেখো কি বলছে, এটা হচ্ছে আমাদের কি একটা সমষ্ট প্রক্রিয়া, সমষ্ট প্রক্রিয়া তাপ গতিবিদ্যা, ওইখানে কোনো সময় তাপের কোনো নেই, তাপ করবে না, তাহলে সমষ্ট প্রক্রিয়া হবে না। তারপরে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া, এখানে হচ্ছে আমাদের কত ডিকিউ কি থাকে, 0 থাকে। এবং ধ্রুবচাপীয় প্রক্রিয়া, চাপটা কি সমান থাকবে না, এক এক জায়গায় এক এক রকম চাপ হবে। কিন্তু কিন্তু আমাদের কি ধ্রুব আয়তন হবে, ধ্রুব আয়তন মানে কি, এখানে হচ্ছে আমাদের কত স্থির আয়তন, কি হবে স্থির আয়তন। যখন টায়ারটা চলবে তখন কি হবে, স্থির আয়তন চলবে। বুঝছো, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার কোনটা, এটা হচ্ছে আনসার। পরবর্তী আসো, এটা দেখো, বলতো কি বলছে, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, এই যে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ ডিকিউ, এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধির পরিমাণ কি হবে, জিএসটি আসছে, তোমরা জিএসটি পরীক্ষা দিবা না, জিএসটি তো কত সালে আসছে, 22 এবং 23 সালে আসছে। বলো কোনটা হবে, মাইনাস কিউ, 0, কিউ, 2 কিউ, দ্রুত জানাও তো দেখি। মাত্র 2 জন 3 জন আনসার কর, কি কষ্টটা।
দেখো এখানে আসো, আমাদের কি বলছে বলো, আয়তনটা স্থির আছে। তা আয়তন যদি স্থির থাকে আমরা কি বলছি বলো তো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ না। দেখো আমরা গৃহীত তাপ মানে কি, তাপ কতটুকু গ্রহণ করতেছে, তাপ গ্রহণ করতেছে কত, কিউ পরিমাণ, তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পরিমাণ কত হবে, ডিউ, কত কিউ এর সমান না। আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বার, আনসার কি হবে সি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা বলো, এটা এগ্রিতে আসছে এবং খুলনাতে আসছে, যারা খুলনাতে পরীক্ষা দিবা তাদের জন্য কি বলছে দেখো, একটা গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এটা তো বললাম না, আগেও পড়ছি। একই প্রশ্ন। আচ্ছা এটা বাদ, সমস্ত প্রক্রিয়া দেখবো আমরা। ওকে চলো আমরা সমস্ত প্রক্রিয়াটা দেখি। সমস্ত প্রক্রিয়া মানে কি, সম মানে কি সমান, উষ্ণ মানে কি তাপমাত্রা, তাহলে এখানে কি হবে, সমস্ত মানে হচ্ছে কি সমান তাপমাত্রা, কি হবে সমান তাপমাত্রা। দেখো সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে কি সমান তাপমাত্রা, যদি এখানে তাপমাত্রা স্থির থাকে তাহলে কি এর মধ্যে কি তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে, বুঝছো, আশা করি। তাহলে দেখো আমরা কি পাবো, এই অংশটুকু, তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তখন আমরা তাকে কি বলবো, সমষ্ণ প্রক্রিয়া বলবো। তাহলে দেখো সিস্টেমে যদি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়, তুমি হয়তো বা অন্য জায়গায় করো, তুমি হচ্ছে গ্রুপে যেখানে ক্লাস হচ্ছে ওইখান থেকে কমেন্ট করতেছো না, ওকে। দেখো তাহলে আমার কি তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে, যদি আমরা তাপমাত্রা স্থির থাকে, দেখো সমষ্ণ প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির না, তাহলে দেখো যেহেতু তাপমাত্রা স্থির, দেখো তাপমাত্রা স্থির, একটু আগে বললাম না আমরা তাপমাত্রা কার উপর ডিপেন্ড করে, দেখো তাপমাত্রা, তাপমাত্রা স্থির, দেখো যখন তাপমাত্রা স্থির থাকবে তখন আমরা কি পাবো, অভ্যন্তরীণ শক্তিটা কত, জিরো। এই যে সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা স্থির মানে কি অভ্যন্তরীণ শক্তি জিরো। এরকম তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারবো, প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারবো জাস্ট ডি কিউ ইকুয়াল কত, ডি ইউ প্লাস এর কত, ডি ডব্লিউ না, ডি কিউ প্লাস এর কত, ডি ডব্লিউ। তাই এখান থেকে দেখো আমাদের ডি কিউ এর মান তো ডি কিউ রইলো, ডি ইউ এর মান কত জিরো, প্লাস এর কত ডি ডব্লিউ। তাহলে আমাদের ডি কিউ এর মান শূন্য হয়ে গেলে আমি কি লিখতে পারতেছি, আমরা লিখতে পারতেছি ডি কিউ ইকুয়াল কত, ডিউ। এখন একটু চিন্তা করো, যদি আমি একটা সিস্টেম কল্পনা করি, এটা একটা সিস্টেম, এই সিস্টেমে তুমি যে পরিমাণ তাপ দিবা, এই সিস্টেমে তুমি কি করলা, ডি কিউ পরিমাণ তাপ দিলা, সিস্টেমটা কি করবে, তার সম পরিমাণ কি করবে কাজ করবে, তাই কি অভ্যন্তরীণ শক্তির কোনো কি করবে না, বৃদ্ধি ঘটাবে না। ওকে তো চলো এটা আসো, এইটুকু সবাই বুঝছো আশা করি, এখান থেকে যে জিনিসটা আসার দরকার সেটা আমরা পাই যাবো। এন্ড তাপগতিবিদ্যার এটার একটা কি বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলা কি কি দেখো, এই তাপগতিবিদ্যা বা আমরা কি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। দেখো সমস্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, বুঝছো, দেখো এই সমস্ত প্রক্রিয়াটা কি ধরনের প্রক্রিয়া, এটা হচ্ছে দৃঢ় প্রক্রিয়া, এটা হচ্ছে কি দৃঢ় প্রক্রিয়া। এখানে কি তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ এবং আয়তনে কি ঘটবে, পরিবর্তন হবে, চাপ এবং আয়তনে কি হবে পরিবর্তন হবে। গ্যাসের কি হয়, যে প্রসারণ হয় তাকে আমরা কি বলবো, সমষ্ণ প্রসারণ বলবো, গ্যাসের যখন প্রসারণ হবে তখন সেটাকে আমরা কি বলবো, সমষ্ণ প্রসারণ। ওকে দেখো আমরা কি পাবো, যখন সমষ্ণ সংকোচন হবে,
দেখো যখন গ্যাসের কি অভ্যন্তরীণ শক্তি কি পাবে তখন কি হবে পরিবর্তন হবে না, তাহলে কি তখন কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, তার মানে কি ডি ইউ এর মান কত হবে 0। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই মানে কত ডি এর মান 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি ডি কিউ ইকুয়াল কত ডি ডব্লিউ। তাহলে সিস্টেমে যে পরিমাণ তাপ দিব সিস্টেমটা কি করবে সমপরিমাণ কি করবে কাজ করবে। দেখো আমরা সিস্টেমে যতটুকু তাপ দেওয়া হবে ঠিক সমপরিমাণ কি করবে কাজ করবে। তো এখান থেকে আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃতকাজের যে সূত্রটা আসবে তোমাদের অ্যাডমিশনে এর বেশি কিছু আসবে না, এই সূত্রটা আসতে পারে সর্বোচ্চ। এখান থেকে তোমার অনুপাত দিয়ে মান বের করতে পারে, এর থেকে বেশি কিছু আসবে না। তো সূত্রটা একটু মনে রাখবা, এখানে এনটা হচ্ছে আমাদের কি মূল সংখ্যা, আর আরটা হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে টি হচ্ছে কি তাপমাত্রা, আর হচ্ছে বি টু হচ্ছে আমাদের কি আয়তনের পরিবর্তন, আর বি ওয়ান হচ্ছে কত আদি আয়তন। তাহলে এইখানে এইটুকুর মধ্যে সম্পর্ক, এখানে যেই মানগুলো বললাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি যে মোলার গ্যাস ধ্রুবকের মান কত, মোলার গ্যাস ধ্রুবকের মান কত। আশা করি এই টপিকের যেই জিনিসগুলো আছে তোমাদের সমস্ত প্রক্রিয়ার ক্লিয়ার হয়েছে, এর বাইরে কিছু তোমার অ্যাডমিশনে আসবে না। চলো আমরা প্রশ্ন সমাধান করি। কোনটি দৃঢ় প্রক্রিয়া, কোনটা দৃঢ় প্রক্রিয়া? দেখো এই প্রশ্নটা 24 নম্বর। এটা কোথায় আসছে? এটা হচ্ছে যশোর গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, যেটা হচ্ছে এবার কৃষির আন্ডারে আছে বা স্বাস্থ্যের আন্ডার, জাস্টের আন্ডার। এখানে তুমি ভেটেরিনারি কলেজগুলো আছে, এখানে যে গরু ডাক্তার হয়, যেটা তোমরা যারা গরু ডাক্তার হবা বুঝছো, তো তোমাদের তো অনেকের ইচ্ছা আছে না গরু ডাক্তার হওয়ার। এই কোনটি দৃঢ় প্রক্রিয়া? সময়তন, সমচাপ, সমষ্ণ, রুদ্রতাপীয়। জানাও দেখি কোনটা হবে। ওকে, এখানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কেন? কারণ আমরা কি সমষ্ণ প্রক্রিয়া কি থাকে অবশ্যই মনে রাখবা ডি এর মান 0, আর ডি ডব্লিউ এর মান কত, ডি ডব্লিউ এর মান কত ডি। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটা স্থির থাকে? বলতো সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে? চাপ, অন্তস্থ শক্তি, আয়তন, এনট্রপি। কোনটা স্থির থাকে সমষ্ণ প্রক্রিয়ায়? দেখো ও আরেকটা কথা বলি, ক্লাস শেষ হওয়ার, ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পর পরীক্ষা হবে, 1 ঘন্টা পর পরীক্ষা হবে, পরীক্ষা হবে বুঝছো। সমষ্ণ প্রক্রিয়া কোনটা কি থাকে? সমষ্ণ প্রক্রিয়া যে ভৌত রাশিটা স্থির থাকে। কি স্থির থাকে বলতো? চাপ, অন্তঃস্থ শক্তি, আয়তন, এনট্রপি। কি স্থির থাকে? অন্তঃস্থ শক্তি স্থির থাকে। ওকে, একজন বলছে চাপ, এটা হচ্ছে কি অন্তঃস্থ শক্তি স্থির থাকে। আমার সমষ্ণ প্রক্রিয়া কি থাকে? দেখো সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে। এখন দেখো আবার তাপমাত্রা কার উপর ডিপেন্ড করে? আবার অভ্যন্তরীণ শক্তি কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না? তাহলে দেখো তো অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তি বুঝছো, এই অভ্যন্তরীণ শক্তি কি করে তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে অভ্যন্তরীণ তাপমাত্রা স্থির থাকা মানে কি অভ্যন্তরীণ শক্তি কি থাকা স্থির বুঝছো এই জিনিসটি। দেখো তুমি যেখানে ক্লাস করো তোমাকে এতগুলো এমসিকিউ এতগুলো বেসিক সহকারে পড়াবে না, আমি যতগুলো অ্যাডমিশন ক্লাসগুলো কর দেখবা তোমাকে কয়টা টপিক পড়াবে শেষ। এখন আসো এই প্রশ্নটা আসছে, কোথায় আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সালে। কি বলছে দেখো, যে সমস্ত প্রক্রিয়ায় 1 গ্রাম মোল, 1 গ্রাম মোল মানে কত 1 মোল, কত 1 মোল, 1 মোল 127 ডিগ্রি সেলসিয়াস আয়তন কি করা হলো দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়। মানে একটা বস্তু বা এর আয়তনটা কত ছিল
এই 1 মোল গ্যাসের আয়তনটা কত ছিল? 1 ছিল। এই ক্ষেত্রে মোট কৃত কাজ কত হবে? দেখো এটা তোমার ক্যালকুলেটর ছাড়া ইউজ করা যাবেই না। এটা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা ক্যালকুলেটর ইউজ করো না, এটা ক্যালকুলেটর ছাড়া কি করা যাবেই না? অবশ্যই যাবে। একটু বলো তো, আমরা সূত্র কি পড়ছি? কৃত কাজের সূত্র, কৃত কাজের সূত্র এম আর টি লন কত v2 ডিভাইডেড বাই কত v1। দেখো এখানে কি কি দেওয়া আছে? এম এর মান বলে দিছে 1 মোল, টি এর মান কত 273। এটাকে তুমি কি করবে? আগে কেলভিনে নিবা। এখানে টিটাকে কি করো? কেলভিনে নাও। 127 যোগ কত 273, তাহলে কত হবে বলো তো? 0। এর আমাদের কত আসতেছে? 0, তারপর হচ্ছে 10, 10 এর 0 3 4 400, এত পাইতেছ, এত কেলভিন। তাহলে তুমি এখানে 400 পাই গেল। তাহলে এখানে 1 ইনটু কত 400, বলো তো আর এর মান কত? তোমরা আর এর মান কত পড়ছো বলো? মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত বলো তো? তোমরা আর এর মান কত পড়ছো? আমরা আর এর মান পড়ছি না 8.31, এত জুল মোল পার কত কেলভিন। তাহলে এখানে বসাবা। আর এর মান কত? আচ্ছা টির মান বসাই দিয়েছে, আর এর মান হচ্ছে কত 8.31 এত ইনটু লন v2 ডিভাইডেড বাই v1। এখন কত হলো? ওকে, অনেকেই বলছো 8.314। তাহলে এখানে লন দেখো আয়তনটা কত? আগের আয়তন ধরে নাও v1 আয়তন b, পরবর্তী আয়তন কত v2 ইকুয়াল কত 2b। তাহলে এখানে বসাবা কত 2b ডিভাইডেড বাই b, তাহলে bb কাটো। তুমি এখানে যদি গুণ করো একটা দুটো শূন্য বসাই দাও। দেখো এটা আমরা গুণ করে শিখাই। কি করব? 8.31 ইনটু কত 0 0 0, নিচে কত পাবা? এই পাশে দুইটা শূন্য দিয়ে দাও। 4 3 4 12 2 4 32 7 হচ্ছে 33। তাহলে কয়বার এই পাশে দশমিক ছিল? একটা দুইটা, এখানে দুইটা, তাহলে কত 3 4 32 33 2 4, এত কি পাইতেছ? এইটুকুর মান। তাহলে কত 3 2 4। এখন আমাদের লন 2 বলো তো, লন 2 এর মান কত পড়ছো তোমরা বলো? লন 2 এর মান কত পড়ছো? বলো লন 2 এর মান কত পড়ছো তোমরা? তোমাদের এই কিছু মান মনে রাখা লাগবে। একটা হচ্ছে লন 2, লন 3, লন 4, এইগুলা মুখস্থ রাখা লাগবে। লন 2 এর মান কত? 0.693। এন্ড লন 3 এর মান কত? লন 3 এর মান হচ্ছে দেখো 1 কত 09। এখানে তুমি কি করো? লন 2 এর জায়গায় এটা বসায় দাও। তাহলে কত পাবা? 3 3 2 4 ইনটু কত ইনটু পাবো কত 0.693। এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর দিয়া। তারপর এটা কি জুলে আছে না, এটা তুমি কি করবা? ক্যালোরিতে নেবা, ভাগ করে দিবা। তাহলে এটা সমান কি জুল? 1 জুল সমান কত ক্যালোরি পড়ছো বলো তো? 1 জুল সমান কত পড়ছো? 0.24 ক্যালোরি। এটা তুমি কি করবা? এর সাথে আরেকটা গুণ করে দিবা। কত গুণ করবা? 0.24। তাহলে দেখবা একবার মান চলে আসবে, যেহেতু এটা আমাদের কোথায় আসছে? চট্টগ্রামে আসছে। আচ্ছা এগুলো আমাদের অনেক বড় বড় এমসিকিউ, এগুলো দরকার নাই। এটা আছে আমরা আপেক্ষিক তাপ করব। তো এই পর্যন্ত। ওকে, সাইমা রহমান বলছো 529।
হ্যাঁ এটাই আসবে। এটা আনসার হবে গিয়া যেটা বললাম, এটা আনসার কত আসবে, এটুকু ক্যালকুলেশন করলে যেটা পাবা 549 ক্যালোরি। এখন আসো আপেক্ষিক তাপ করব। আপেক্ষিক তাপ। ও তুমি ক্লাসে মানুষ নাই, 4 জন আছো। এই আমি কাদের ক্লাস নেই, কোনো ক্লাসে মানুষই নেই। দেখো আপেক্ষিক তাপ, দেখো কি করব, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে, ধরো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এর ভর ধরো আমরা একটা কঠিন বস্তু হতে পারে, এই বস্তুটার তাপমাত্রা দেখো একক ভরের, কি বলছে একক ভর, ধরো এই ভরটা কত ছিল 1 কেজি, এই 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, ধরো আমাদের এখান থেকে এই বস্তুটার তাপমাত্রা যদি আমি কি করি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে এটা 1 কেলভিন বৃদ্ধি করতে অবশ্যই আমাদের একটা তাপের প্রয়োজন আছে না। ধরো আমাদের এখানে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিলাম, তাহলে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো, আপেক্ষিক তাপ বলবো। তাহলে আপেক্ষিক তাপ কি এস, এখান থেকে আমরা এস সমান কি লিখতে পারি, এস ইকুয়াল টু, দেখো আমরা এখানে তাপ প্রয়োগ করলাম কতটুকু কিউ ডিভাইডেড বাই কত এম ডেল টি, এখানে আমাদের এস কে বলা হয় কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, বুঝছো। এখন আমাদের এই আপেক্ষিক তাপের মাত্রা আসবে এবং একক আসবে। জিনাত জান্নাত বলছো জুলে কিভাবে নিবা, দেখো আমরা 1 ক্যালোরি সমান, দেখো 1 জুল সমান কত পড়ছে, 1 জুল সমান পড়ছে 0.24 ক্যালোরি, এবং 1 ক্যালোরি সমান কত পড়ছে, 1 ক্যালোরি সমান 4.2, এই জিনিসটা বুঝবা তাইলে হবে। এখন দেখো তাহলে আপেক্ষিক তাপ পাইলা, এখানে আপেক্ষিক তাপের মাত্রাটা আসবে, মাত্রা, এখানে মাত্রাটা কি আসবে থিটা, তাপের মাত্রা হচ্ছে কি থিটা, এর মাত্রা কত এম, তাপমাত্রার মাত্রা হচ্ছে কেলভিন, তাহলে কি আসবে থিটা কত এম ইনভার্স কত কে ইনভার্স, বা আমরা এখান থেকে কি করতে পারি এককটা বের করতে পারি, এখান থেকে এককটা বের করতে বলতে পারে, একক, একক এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে বা ইয়ে আছে। এই জন্য না ফ্রি ক্লাস তো, একজন বলতেছে রোজা রেখা, রোজা না ফ্রি ক্লাস তো, ফ্রি ক্লাসের ভ্যালু নাই, এই এই ক্লাসটাই তুমি যদি হচ্ছে 2400-2500 টাকাতে করো তাহলে দেখবো তোমার এমনিতেই ভ্যালু আসতেছে। তাহলে দেখো এখানে তুমি মাত্র এককটা কি পাবা, এটার একক হচ্ছে থিটা, নিচে কি হচ্ছে কেজি আর হচ্ছে কেলভিন, তাহলে আমরা কি পাবো থিটা পার কেজি পার কেলভিন, এইটুকু আনসার। আসো আমরা এখানে আসি, তারপর টপিক কি, তারপর টপিক হচ্ছে মূলার আপেক্ষিক তাপ, আগেরটা পড়ছি আপেক্ষিক তাপ, এখনটা পড়বো কি আমরা মূলার আপেক্ষিক তাপ, বুঝছো। আসো মূলার আপেক্ষিক তাপ, মূলার আপেক্ষিক তাপ কি, কোন এক মোল পদার্থের, এক মোল বলছে কথা, এক মোল উষ্ণতা, উষ্ণতা মানে কি এক মোল তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, কতটুকু 1 কেলভিন বৃদ্ধি করতে, এক মোল পরমাণু বা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো মূলার আপেক্ষিক তাপ বলবো। আর মূলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা কি দ্বারা, সি দ্বারা। আগে যা পড়লা সেম জিনিসটা, তাহলে আমরা আগে পড়ছিলাম এস, এস সমান কি পড়ছিলাম কিউ ডিভাইডেড বাই কত এম ডেল টি পড়ছিলাম। এখন আমাদের এখানে আমাদের এম ছিল ভর, এখন এখানে আমার কি এমটা কি হবো মূল সংখ্যা, এখানে এম হবে কি মূল সংখ্যা, তাহলে আমরা এখানে কি আপেক্ষিক তাপের সূত্র কি লিখতে পারবো, মূল আপেক্ষিক তাপ সি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই কত এম ডেল টি। দেখো এখানে আমি বলে দিছি ডেল কিউটা হচ্ছে কত আমাদের তাপের পরিবর্তন, কতটুকু আমাদের তাপ প্রয়োজন হয়, এম হচ্ছে মূল সংখ্যা, ওই গ্যাসটার কতটুকু মূল আছে, কত মূল আছে সেই মূলটা। ওকে তাহলে দেখো এই অংশটুকু আছে,
এবং আমাদের কি তাপমাত্রা কত আছে, পরিবর্তন আছে কত, ডেলটি। তাহলে তাপমাত্রা পরিবর্তন আছে কত, ডেলটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন। তাহলে এইখান থেকে আমরা কি, সি হচ্ছে মূল আপেক্ষিক তাপ, ডেলটি হচ্ছে তাপ, এম হচ্ছে কত, বল বা মূল সংখ্যা, আর ডেলটি হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। এটা হচ্ছে আমাদের মূলার আপেক্ষিক তাপ। এখন আসো স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ। দেখো এইটুকু হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আমাদের আসতে পারে প্রশ্ন। ওকে দেখো, তাহলে আমরা কি পাবো, চাপ স্থির রেখে, কি বলছে, একটা গ্যাসের চাপ স্থির রেখে এক মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি, স্থির চাপে মূলার গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ বলা হয়। দেখো স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ, তাহলে আমরা সিপি ইকুয়াল টু কি, দেখো তাহলে আমরা কি পাবো, স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ, তাহলে সেই ক্ষেত্রে কত, তাপটা কত, ডেল কিউ। আমরা এখানে কি পাবো, এম ডেল টি। এমটা হচ্ছে আমাদের কি স্থির চাপ, স্থির চাপে কি একটা গ্যাসের কি চাপ স্থির থাকে, তখন আমার মূলার আপেক্ষিক তাপের যে সূত্রটা হবে সেই সূত্রটা এখানে লিখলাম। এখানে ডেল কিউ কি, সেম মূল, এম ডেল টি তাপমাত্রার পরিবর্তন, বুঝছো? দেখো আচ্ছা, আমরা স্থির আয়তনে মূলার গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মূলার গ্যাসের আপেক্ষিক তাপ, আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি, স্থির স্থির আয়তনে মূলার গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। সেটাকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা, সিবি দ্বারা। তাহলে দেখো আমরা সিবি দ্বারা যেহেতু মূলার আয়তন বলা হয়, তাহলে সিবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডেল কিউ ডিভাইডেড বাই এম কত, ডেল টি, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। তাহলে দেখো এটা হচ্ছে স্থির আয়তন, এম হচ্ছে মূল সংখ্যা, টি হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, এটুকু মনে রাখবা। তাহলে দেখো এখানে হচ্ছে কি সিপি এর মান কি সবসময় কত, সিবি থেকে বড়, তাহলে সিপি ইজ গ্রেটার দেন সিবি, সিপির মান কি সিবি থেকে বড়। পরে আসো, এখানে আমাদের এই যে মূলার গ্যাস ধ্রুবক কি বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। দেখো এক্ষেত্রে আমরা সিপি মাইনাসের কত, সিবি ইকুয়াল কত পাই, আর হচ্ছে কি মূলার গ্যাস ধ্রুবক, এর মধ্যে একটা সম্পর্ক, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু বড়, এবং এদের মধ্যে একটা গামা আছে, যে গামার অনুপাতটা, এটা হচ্ছে আমাদের কি একটা গামা, তাহলে গামা সমান কত লিখতে পারবা, সিপি ডিভাইডেড বাই কত, সিবি, স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপ ডিভাইডেড বাই কত, সিপি এর কি অনুপাত, এটা হচ্ছে কি আমাদের কি গামার মান। দেখো এখানে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, যে আমাদের কি গ্যাসের ক্ষেত্রে আমাদের কি এই গামার মানটা নির্ভর করে কার উপর, দেখো গ্যাসের ব্যাগ কি করে নির্ভর করে কার উপর, এই গামার উপর। দেখো এই যে মূলার আপেক্ষিক তাপ, মূলার আপেক্ষিক তাপ যার অনুপাত, অনুপাত কি এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাস গুলা যেগুলো একটা পরমাণু থাকে সেই গ্যাসগুলোকে বলা হয় এক পরমাণু গ্যাস। যেমন এদের কি থাকে, এদের যে গ্যাসের মানটা থাকবে হচ্ছে 1.67, 1.67। এই পরমাণুগুলোকে কি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, যে এই যে ধরনের পরমাণুগুলো আছে যেগুলো আছে একটা পরমাণু দ্বারা গঠিত, সেগুলো আমাদের কি এর মূলার গ্যাস ধ্রুবক বা আপেক্ষিক মূলার গ্যাস ধ্রুবকের অনুপাত কত হবে, 1.67 হবে। তাহলে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কত, দ্বিপরমাণু গ্যাসের কত 1.4। তাহলে দ্বিপরমাণু গ্যাস কোনগুলা, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই যে ধরনের পদার্থগুলো আছে যেগুলো হচ্ছে কি দুইটা পরমাণু নিয়ে গঠিত হয়, এদের কি মূলার গ্যাস ধ্রুবক কত হবে, মূলার গ্যাস ধ্রুবক হচ্ছে ওকে এই যে গুড। তাহলে আমরা এখানে কি পাবো, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এদের কি হবে 1.42। এবং বহু পরমাণু বা ত্রিপরমাণুর ক্ষেত্রে, বহু পরমাণুর ক্ষেত্রে তখন কত আসবে 1.33, 1.33। এইটুকু যদি হয় তাহলে আমরা কি পাবো, কোনগুলা,
যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড, ওজন, তারপর আরো যে পরমাণুগুলো আছে যেগুলো একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় বা একের বেশি পরমাণু, তখন সেই ক্ষেত্রে আমরা এইটা পাবো, তখন এই অনুপাতগুলো হবে। তো দেখো এই যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাবো, সিপি মাইনাস সিবির মধ্যে সম্পর্ক। দেখো আমরা কি পড়ছি, সিপি মাইনাস কত, সিবি ইকুয়াল কত 8, আরেকটা পড়ছি সিপি বাই সিবি ইকুয়াল কত গামা। এখন আমরা এখানে কি করব, এই যে সম্পর্ক, তাহলে উভয় পাশে আমরা কি করি, সিপি দ্বারা ভাগ করে দিই, আমরা সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল কত 1, সরি এখানে আমরা কত পাবো, 1 ইকুয়াল কত আর বাই সিবি। তাহলে দেখো আমরা এখানে কি সিবি মাইনাস সি, তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে 1টাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে কি পাইতেছো, এটার মান কত গামা না, এটা আমরা কি লিখতে পারি, গামা লিখতে পারি। তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল কত আর বাই সিবি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, সিবির মানটা বের করতে পারবো, সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাসের কত 1। এটা হচ্ছে স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ এবং গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক। পরে আসো, পরের সম্পর্কটা কি, তাহলে আমরা এখান থেকে স্থির চাপে মোলার গ্যাসের আপেক্ষিক চাপের মধ্যে সম্পর্ক পাবো না, কি সম্পর্কটা আসবে, সেটা হচ্ছে সিপি। সিপি ইকুয়াল টু আমাদের কি বের করতে হবে, সিপি বাই আমরা কি পড়ছি বলো তো, দেখো তুমি কি পড়ছো, সিপি বাই সিবি ইকুয়াল টু কত গামা পড়ে আসছে, সিবি বাই সিবি ইকুয়াল টু কত গামা। তাহলে দেখো এটার মান কত, তা আমরা বের করবো কার মান, আমরা বের করবো কি হচ্ছে সিপির মান, তাহলে সিপিটাকে এই পাশে রাখো, তাহলে গামা ইনটু কত সিবি। তাহলে দেখো সিবির মানটা কত পাইছো, এই মানটা পাইছো না, এখানে বসাই দাও, তাহলে গামা আর ডিভাইডেড বাই কত গামা মাইনাস 1, এটা হচ্ছে কার মান, সিপির মান। এগুলো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং এদের মধ্যে কি সম্পর্ক। তো চলো দেখি, এই যেটা বলছে যে এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 20 এবং 21 সালে আসছে। কি বলছে দেখো, কোন গ্যাসের আপেক্ষিক তাপ দর অনুপাত গামার মান 1.4 হলে গ্যাসের অণুটি কিরকম হবে, একটু জানাও তো দেখি গ্যাসের অণুটা কেমন হবে। তাহলে কি হবে, দ্বিপরমাণু হবে। তাহলে দেখো 1.4 গামার মান যদি 1.4 হয়, দ্বিপরমাণু কোনগুলা, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, হাইড্রোজেন, আচ্ছা হিলিয়াম হয়ে গেছে। এই যে পরমাণুগুলো আছে এটা হচ্ছে আমাদের কি দ্বিপরমাণু। তাহলে দেখো এক পরমাণু কোনগুলা, হিলিয়াম, আর্গন, তারপরে কি কি আছে ক্রিপ্টন। এই পরমাণুগুলো নিষ্ক্রিয় গ্যাস, সেগুলো হচ্ছে আমাদের কি এক বহু পরমাণু। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 6 এবং 7 সালে। কি বলছে দেখো, গামার মান 1.4 হলে কোন গ্যাসটির ক্ষেত্রে কি প্রযোজ্য, এখানে কোন গ্যাসটির ক্ষেত্রে প্রযোজ্য হবে, একটা বলছে অক্সিজেন, এ নাম্বার, বি নাম্বার হচ্ছে হাইড্রোজেন, সি নাম্বার নাইট্রোজেন, আর ডি নাম্বার বলছে সবগুলো, কোনটা হবে আনসার, এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হচ্ছে ডি নাম্বার। কারণ কি সবগুলাই সত্য, এটা বলো। এটা আমাদের চট্টগ্রামে আসছে। কি বলছে দেখো, বলছে 6 নম্বর প্রশ্ন, বলছে কি সিপি এবং সিবির মান, সিপি মাইনাস সিবির মান আর হলে সম্পর্ককে বলা হয় কি বয়েলের সম্পর্ক, চার্লসের সম্পর্ক, মুলার সম্পর্ক, অথবা কি বোলসনের সম্পর্ক, কোনটা হবে आंसर বলো। রাইসা ইসলাম, জিনাত নুসরাত ডি, সবাই ডি বলছো। ওকে, সাইমা রহমান সি বলছো, জিনাত নুসরাত সি, তাহলে এটা आंसर কি হবে, ক নাম্বার। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে
এই প্রশ্নটা 22-23 আসছে, 21-22 আসছে। কি বলছে একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলছে সিপি বাই সিবির মান যদি এক্স হয়, সিপি বাই সিবির মান এক্স হলে নিচের কোন সম্পর্কটি এক মোল গ্যাসের জন্য প্রযোজ্য? কোন সম্পর্কটি এক মোল গ্যাসের জন্য প্রযোজ্য? আমি দুইটা সম্পর্ক পাইছি। এখান থেকে তুমি যদি সম্পর্ক তোমার মনে না থাকে তাহলে তুমি কি করতে পারো, এটাকে বানায় নিতে পারো। এটাকে তুমি তোমার মতো কি করতে পারো, বানায়া নিতে পারো। নাহিদ বি সি, ওকে। এটার আনসার কি হবে বলো তো? এই প্রশ্নটার আনসার কি হবে? দেখো এইখান থেকে আমরা যে সম্পর্কটা পড়ছি বলতো, সিবি ইকুয়াল টু কি বললাম একটু আগে, আর ডিভাইডেড বাই কত, গামা মাইনাস 1 পড়ে আসছি না? এবং সিপি ইকুয়াল টু কত পড়ছি, সেটা হচ্ছে গামা আর ডিভাইডেড বাই কত, গামা মাইনাস 1। এই দুইটা সম্পর্ক পড়লাম একটু আগে। এই যে দেখো আমার এই সেম জিনিসটাই এখানে আসছে। এই যে দেখো সিবি ইকুয়াল টু কত, আর বাই গামা মাইনাস 1 কত, বি বাই আর গামা মাইনাসের কত 1। এই জিনিসটা আমার এখানে বলে দিছে, তোমার এখানে বলছে। তাহলে কোনটা হবে আনসার বলো তো, কোনটা হবে? দেখো আমরা এই ক্ষেত্রে এদের অনুপাতটা আগে ছিল কি গামা, এখন কি হয়ে গেছে এক্স। তাহলে এক্স হয়ে গেলে কি গামার জায়গায় কি জাস্ট এক্স বসবে। তাহলে দেখো তো এটা সত্য না, যে সিবি ইকুয়াল কত, আর ডিভাইডেড বাই এক্স মাইনাসের কত 1, এক্স মাইনাসের 1। তাহলে এটা হচ্ছে আনসার। দেখো একটি পরমাণু একটি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কোনটি সত্য, বা সিবি বাই সিপির মান কত? এটা আমাদের কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 10 এবং 11 সালে। বলে আনসার কি হবে বলো তো, এই প্রশ্নটার আনসার কি হবে? নাহিদ বি, জিনাত বি, ওকে। সবাই বলতেছো বি নাম্বার হবে। এটা আসো কি বলছে দেখো, 400 মিটার উঁচু একটি জলপ্রপাত থেকে তলদেশ থেকে বা তলদেশ হতে শীর্ষ দেশের মধ্যে তাপমাত্রার ব্যবধান কত হলে হবে যদি পতনশীল সমস্ত পানি শক্তি কি তাপমাত্রাতে বৃদ্ধি পায়, তাপমাত্রাতে বৃদ্ধি পায়। এটার আনসারটা কিভাবে করতে হবে? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর আসছে কত 15 এবং 16 সালে। দেখো এই প্রশ্নটা পড়ছে, ধরো এটা একটা পাহাড়, এটা হচ্ছে একটা পাহাড়, এখানে আমাদের আছে, এইখান থেকে কি করতেছে পানিটা পড়তেছে, এভাবে পানিটা পড়তেছে। দেখো এইখান থেকে যে পানিটা পড়বে এখানে যায় কি সেম শক্তিটা হবে না, এদের মধ্যে যে শক্তিটা হবে সেটা কি আমাদের বিভব শক্তির সমান, এবং কৃতকাজ যতটুকু সেটার কি সমান। তাহলে এখানে যতটুকু শক্তি আছে সেম ভাবে আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা দেখো ডি কিউ সমান, তাহলে আমরা ডি কিউ সমান কত করছি, এম এফ ডেল থিটা, মানে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে আমরা বিভব শক্তির সমান না, তাহলে আমরা কত এম জি এস, এম জি এস ইকুয়াল কত এম এস কত ডেল থিটা। কি বলছে দেখো এত মিটার উঁচু থেকে, তাহলে দেখো এখান থেকে আমি কি এম এম বাদ দিতে পারি। এস এর মান কত 4200 মিটার, তাহলে দেখো জি এর মান কত 9.8 না, ইন্টু 4200। তাহলে বলো তো এম এর মান, আমরা এস এর মান কত, পানির আপেক্ষিক তাপ কত বলছো 4200 না, এবং ডেল থিটাটাই তোমার বের করতে হবে। তাহলে দেখো উভয় পাশ থেকে 4200 বাদ, তাহলে তোমার থাকতেছে কত ডেল থিটার মানটা, তাহলে তুমি এখানে কত পাইতেছো ডেল থিটা, ডেল থিটা, ডেল থিটা সমান কত 9.8 এত ডিগ্রি সেলসিয়াস, বা তোমার যেটাই বলো। আনসার কোনটা হবে, বি নাম্বার। শেষ করব, চাপটা শেষ করে দেব। আচ্ছা আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া দেখব। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যেখানে আমাদের কি তাপটা স্থির থাকবে, ডি কিউ কি স্থির, তার মানে কি সিস্টেম কি করবে তাপ
সিস্টেমের কি তাপ স্থির, তাহলে সেটা হচ্ছে আমাদের কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে তাপ স্থির মানে কি ডিকিউ স্থির। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে আমরা কি লিখতে পারি? ডিকিউ ইকুয়াল কত ডিইউ প্লাস কত ডিডব্লিউ না, ডিকিউ প্লাস কত ডিডব্লিউ। তাহলে যেহেতু আমরা এইটুকু পাইতেছো, তাহলে আমরা এটার মান 0, তাহলে তুমি কি পাবা? এইটুকুর মান 0 ইকুয়াল কত ডিইউ প্লাস এর কত আসবে ডিডব্লিউ, ডিইউ প্লাস এর কত ডিডব্লিউ। একজন বলছো ভাইয়া ডিকিউ সমান এমজিএস কি হবে? দেখো আমাদের যতটুকু তাপ দেওয়া হয়, তাপ আর হচ্ছে কি শক্তি কি একই জিনিস, তাপ আর শক্তি কি একই জিনিস। তুমি উপর থেকে যতটুকু তাপ দিতেছো, শক্তির তো কোনো বিনাশ নাই, তাপ কি এক প্রকার শক্তি না? তাহলে ওই যে বিভব শক্তি থেকে যে শক্তিটা নিয়ে পানি একদম স্পর্শ করে, তখন তোমার ওইখানে থেকে তাপ উৎপন্ন হয়, ওই তাপটাই আমাদের কি ডিকিউ। আর ওই যে উপর থেকে একদম পানি নিচে পড়তেছে, সেটা তার কি বিভব শক্তি। বিভব শক্তির তাপ কি সমান, তার জন্য আমি কি লিখছি ডিকিউ সমান এমজিএস লিখছি, বুঝছো? তাহলে আমরা এখানে কি পাবো? জাস্ট আমরা পাবো ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস এর কত ডিইউ। তাহলে দেখো এখানে একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে কাজটা কি হবে? হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে কি কাজ হ্রাস। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, কাজটা কি বেশি পরিমাণে, আর হ্রাস পাবে কি কম পরিমাণ হ্রাস পাবে। এইটুকু মনে রাখবে। তো চলো আমরা এখানে কিছু বৈশিষ্ট্য পড়ি, সংজ্ঞাটা দেখি। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞাটা কি? যে প্রক্রিয়া সিস্টেম থেকে কোনো তাপ বাইরেও যায় না, আবার বাইরে থেকে তাপ কি কোনো সিস্টেমে আসে না, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমাদের কি বলা হয়? রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে। এটাকে আমরা কি বলবো? রুদ্রতাপীয় প্রক্রিয়া বলবো, বুঝছো? তাহলে এখন আসো, তাহলে যেহেতু এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি কি এই জিনিসগুলো একটু জানা লাগবে। প্রথম কাজ দেখো, রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে কি খুব দ্রুত ঘটবে। এটা কি করবে? খুব দ্রুত ঘটনা। এই রুদ্রতাপীয় প্রক্রিয়া কি খুব দ্রুত ঘটনা। এটা কি করবে? যে কোনো সময় ঠাস করে ঘটে যাবে। কয়টা আমাদের একটু বলো তো। দেখো তাহলে হঠাৎ করে কি যাবে? ঘটে যাবে। এটা হতে পারে দ্রুত ঘটবে, না হঠাৎ করে ঘটে যাবে। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া সংকুচন হলে, রুদ্রতাপীয় সংকুচন হলে গ্যাসের কি হবে? সংকুচন হবে। যখন রুদ্রতাপীয় সংকোচন ঘটবে, গ্যাসের সংকোচন হবে। গ্যাস যখন সংকোচন হয়, তাহলে এটা একটা গ্যাস আছে, এই গ্যাসটা যখন সংকোচন হবে, এই যে সংকোচন হবে, তখন গ্যাসটা কি আয়তনটা কমবে। তখন কি আয়তন কমা মানে কি তাপমাত্রা বৃদ্ধি পাও। তাহলে কি হবে? সিস্টেমটা কি হবে? উষ্ণ হবে, সিস্টেম গরম হবে। তাহলে কি যখন আমাদের কি গ্যাসটা সংকোচন হবে, তার রুদ্রতাপীয় সংকোচন হবে, তখন কি সিস্টেম উষ্ণ হবে। আবার রুদ্রতাপীয় প্রসারণ যখন ঘটবে, তাহলে কি তখন গ্যাসের প্রসারণ হবে। গ্যাসের প্রসারণ হওয়া মানে কি ওই গ্যাসটা বড় হলে তখন ওই তাপমাত্রাটা হ্রাস পাবে, তখন সিস্টেমটা কি হবে? শীতল হবে। সিস্টেম কি হবে? শীতল হবে। গ্যাসের প্রসারণ হলে, রুদ্রতাপীয় প্রসারণ হলে কি সিস্টেম শীতল হয়। আর সিস্টেম শীতল হওয়া মানে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া। এটা মনে রাখবা। এখন আসো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি তাপের কোনো আদান প্রদান হয় না। সিস্টেমের যেহেতু তাপের আদান প্রদান হয় না, তার মানে কত ডিকিউ সমান কত লিখবা? 0। তাহলে সিস্টেমের তাপের আদান প্রদান নাই, তাহলে আমরা কি ডিকিউ সমান 0। এই ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান কত ডিডব্লিউ ডি এত এটা লিখছি। তাহলে আমরা ডিডব্লিউ ইকুয়াল কত 0, ডিডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস করে। তাহলে এখন সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমের কি অভ্যন্তরীণ শক্তি কি করবে? হ্রাস করবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস করবে। এই জিনিসগুলো বুঝছো কিনা একটু বলো দেখি। বলো দেখি এটা তুমি বুঝছো কিনা। এখন আসো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কিছু সূত্র লাগবে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সূত্র, একটা সূত্র হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা। এখানে পি আর বি, পি হচ্ছে চাপ, বি হচ্ছে আয়তন, এই গামা হচ্ছে কি
স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং এদের কি অনুপাতটা, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং এদের অনুপাত। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, এইটা হবে আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে দেখো টি বি টু দি পাওয়ার কত গামা, কি বাবা এটা পাবা টি বি টু দি পাওয়ার কত গামা মাইনাসের কত 1, এটাও কি পাবা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট পাবা। এখান থেকে যার সূত্রগুলো আসবে, বেশি কিছু আসবে না। তাহলে দেখো টিপি টু দি পাওয়ার কত 1 বাই গামা, এখানে তোমার হ্যান্ড ক্যালকুলেশন করার মতো কোনো ই নাইকা, তার মানে কি টিপি 1 বাই গামা ডিভাইডেড বাই কত গামা, এটা সমান কত একটা ধ্রুবক পাবা। এখান থেকে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এই তিনটা সূত্র মনে রাখবা। দেখো তাপ রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজের সূত্র, ডব্লিউ ইকুয়াল টু কত এনআরটি গামা মাইনাস 1 টি1 মাইনাস টি2। দেখো এখানে সূত্রটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হবে কৃত কাজ, রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি এনআরটি গামা মাইনাস 1 টি1 মাইনাস কত টি2, এতটুকু। তাহলে আমরা এই আবার যদি আমরা কি করি এই গামাটাকে সাম্পিসনে রেখে আমরা ওইখানে চেঞ্জ করি, তাহলে কি হবে ডব্লিউ ইকুয়াল টু এনআরটি 1 মাইনাস গামা টি2 মাইনাস কত টি1, জাস্ট চেঞ্জ করছে আর কিছু করে নেই, আগে যা ছিল সেটাকে পরিবর্তন করছে। বুঝছো? চলো এখানে আমরা আরেকটা প্রশ্ন, এটা আমাদের এমসিকিউ আসে, বলছে রুদ্রতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে কি গামা গুণ খাড়া, রুদ্রতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে কি গামা গুণ খাড়া। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। রুদ্রতাপীয় পরিবর্তন আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটি, বলছে আয়তন, আয়তন মানে কি বি এবং তাপমাত্রা মানে কত টি। দেখো এবং কি এদের মধ্যে কি গ্যাস সম্পর্কটা কি বলছো একটু আগে দেখলাম, সেটা কত টি টি টু দি পাওয়ার গামা মাইনাসের কত 1 ইকুয়াল কত একটা ধ্রুবক বা কে। এক্ষেত্রে আনসার কোনটা হবে, আনসার সি নাম্বার। দেখো কি বলছে এই প্রশ্নটা আমাদের 10 মোল গ্যাসের রুদ্রতাপীয় প্রসারণের সময় 100 জুল কি করে কাজ সম্পাদিত করে, উক্ত ব্যবস্থায় শক্তির পরিবর্তন কত। এখানে 10 মোল গ্যাসের কি করা হয়েছে পরিবর্তন করা হয়েছে, তাহলে বলো তো এক্ষেত্রে আনসার কি হবে। দেখো কি প্রক্রিয়া বলছে রুদ্রতাপীয় প্রক্রিয়া, যে যখন এটা কি রুদ্রতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে, দেখো এটা কি আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়া, যখন আমাদের এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া তখন কি আমাদের ডিকিউ এর মান কত 0, তাহলে আমরা ডিইউ প্লাস কত ডিডব্লিউ কি তো কাজ, তাহলে এটার মান কত 0 না, এখানে 0 লিকুয়াল কত ডিইউ প্লাস কত ডিডব্লিউ, তাহলে আমরা এখানে কি ডিইউটাকে ডিডব্লিউটাকে এই পাশে রাখো কত মাইনাস এর ডিইউ, বা আমরা এটাকে এভাবে বলতে পারি এইটুকুর মান কত বলছে 100 জুল কাজ হয় না 100 জুল, এখানে মাইনাসের ডিউ, তাহলে বের করবা কার মান ডিউ এর মান, ডি ইকুয়াল কত মাইনাসের 100 জুল। এটার আনসার কোনটা সি নাম্বার। আচ্ছা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখব। দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কয়টা বাজে একটু বলো তো, আমার কাছে গড়ি নেই তো।
বুঝছো? একটা কথা হচ্ছে, মানুষের ফ্রি খাইতে সমস্যা হয়ে যায়। মানুষ কথা আছে না, ফ্রি খাওয়া নিষেধ। দেখো, গ্রুপে যুক্ত হয়েছে যারা, আমি গ্রুপে যুক্ত হওয়ার আগে বলছি যে তুমি ক্লাস করবা কি করবা না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি চাইলে করাইতে পারেন। হ্যাঁ, আমার তো সমস্যা নাই, যদিও আমার সমস্যা আছে। আমার সকাল 6টা থেকে 25 ব্যাচের ক্লাস নেব, 6টা থেকে 25 ব্যাচের ক্লাস নেব ফিজিক্স। তো চাইলে তোমরা ওইটা করতে পারো যদি তোমাদের ক্লিয়ার থাকে। আচ্ছা, চলো আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করি। এখন দেখো, এখানে দ্বিতীয় সূত্র আমাদের কি করা হয়েছে, কিছু ইঞ্জিন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দ্বিতীয় সূত্রে কি করা হয়েছে, কিছু ইঞ্জিন নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে 53 নম্বর স্লাইড, 53, মোট হচ্ছে 110টা। 110 নাম্বার স্লাইড গেলে তারপরে শেষ হবে, তার মানে কি অর্ধেক হয়েছে, আরো 2 ঘন্টা প্লাস ক্লাস করানো যাবে। আর আজকে শেষ করে দিই। তুমি কি ক্লাস নোট টুট করছো? কেউ ক্লাস নোট করছো? আর কেউ করছো? যারা ক্লাস করলা, এখন এই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলা, তোমার কাছে কি মনে হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যেই টাইপের প্রশ্ন আসে, বা তুমি তোমার কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে দাও। একটা মেসেঞ্জার খুলেন বা যেন ক্লাসের টাইমের নোট গুলা পাওয়া যায়। ওরে ভাই, মেসেঞ্জার গ্রুপ খোলা আছে, মেসেঞ্জার গ্রুপে যেটি যুক্ত হয়েছে ওই সবগুলাই হয় এই যে এর সাথে কথা কইতেছে, মেয়েরা কইতেছে বিএফ এর সাথে, আর ছেলেরা কইতেছে এর সাথে। এদের কাজ হয়েছে এটা, এরা হচ্ছে পড়ার নামে দণ্ডাবেলা এগুলা কাজ করে বেড়ায়, এই জন্য ক্লাস করে না। সবটি অনলাইনে আছে, যদি গ্রুপে যুক্ত আছে সবটি অনলাইনে আছে। তাপগতিবিদ্যার প্রবলেম নেই, তাহলে তো ভালোই। তাপগতিবিদ্যা থেকে তোমার কৃষিতে 2টা প্রশ্ন পাবা। আচ্ছা, বুঝছো? এটা সত্য, এরা এই যে কাজটা করতেছে। যাই হোক, সবাই ভালো করে পড়ো যাতে এই জিনিসগুলা ফেস না করতে হয়। একটা জিনিস জানো কি, যারা অ্যাডমিশন টাইমে, তোমার একটা কথা বলি, হচ্ছে অ্যাডমিশন টাইমে পড়াশোনা বাদে যারা অন্য কোনো কিছুতে আসক্ত থাকে, তাদের চান্স হওয়ার পসিবিলিটি হচ্ছে কত পার্সেন্ট জানো? তাদের চান্স হওয়ার পসিবিলিটি থাকে হচ্ছে 10%। 10%। আর বাকিগুলা কি চান্স না হওয়ার পসিবিলিটি থাকে। সে 10% চান্স পাইতে পারে, ওই 100%-এর মধ্যে 10% চান্স পাইতে পারে, যদি হয় এটা ভাগ্য গুণে হবে, আর না হওয়ার পসিবিলিটি কম। যে যত বেশি পরিশ্রম করতে পারবো পরীক্ষার হলে হচ্ছে এই অ্যাডমিশন টাইমে, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবো। দেখো, অ্যাডমিশনে তোমার সময় হচ্ছে 60 মিনিট। দেখো, এই 60 মিনিটে তোমার কি করে, কতগুলা প্রশ্ন করে, 100টা এমসিকিউ, 100টা এমসিকিউ করে। এই 100টা এমসিকিউর জন্য তোমার মাথার ভিতরে কতগুলো সাবজেক্ট রাখা লাগে? মোট হচ্ছে, তুমি যদি সায়েন্সের হও, ধরো তুমি সায়েন্সের পরীক্ষা দিবা, তোমার সাবজেক্ট রাখা লাগে 8টা। ধরো, এখন ধরো আরেকটা বেশি হইতে পারে, আরো 2টা বেশি হইতে পারে, তাহলে কয়টা? 10টা সাবজেক্ট। এটা হচ্ছে তোমার, কি, এই 60 মিনিটে পূরণ করতে হয়। 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 60
তাহলে ভালো, ডিউতে পাইছে। ডিউতে কেমনে পাইলো? আমরা ডিউতে রেজাল্ট দিছে না। দেখো ওটা হচ্ছে আনকমন, কোন না ভাগ্য যদি হয়। ভালো, বি ইউনিটে সবাই চান্স পাবে। বি ইউনিট সহজ না, সায়েন্সে করতে গো। আর এত সহজ না ভাই, দেখো গা। দেখো এখানে হচ্ছে তোমার মার্ক হচ্ছে 100, তোমার 60 মিনিট সময়। তুমি যদি বেশি পরিমাণ বাসায় প্র্যাকটিস না করতে পারো, পর্যাপ্ত পরিমাণ, এবং নিজে যদি চর্চা না করতে পারো, তাহলে তোমার কোনো সময় এগুলা কখনোই সম্ভব না। তুমি ক্লাস দেখলা যাই দেখো, তোমার যদি এটা নিজে প্র্যাকটিস না করতে পারো, তোমার যত ভালো স্যারের কাছে পড়ো, তুমি একদম হচ্ছে নিউটনের কাছে পড়ছো। দেখো তুমি নিউটনের কাছে পড়ছো, তুমি নিউটনে কি তোমার চান্স পাই দিব? একদম আইনস্টাইন যারা আছে ওরা কখনোই চান্স পাবে না। তোমার কাজ হচ্ছে তুমি নিজে কতটুকু প্র্যাকটিস করতে পারতেছো, নিজে কতটুকু পাইতেছো। একটা চ্যাপ্টার আমি ফুল পড়াই দিলাম, আমি একদম পুরো চ্যাপ্টার তোমার পড়াই ফেলছি, কিন্তু তুমি কি করছো? তুমি আর 0% পারো না। যদি 0% না পারো, তাহলে তোমার ওইখানে কোনো লাভ নাই, তুমি ক্লাস করেও কোনো লাভ নাই। তো অবশ্যই তোমার এটা জানতে হবে যে তুমি ওইখানে কতটুকু পাইতেছো। তুমি যে টপিকটা পড়লা, ওই টপিকটা তুমি কতটুকু মাথায় নিতে পারতেছো। এখন তোমার স্যার তোমাকে পড়াইলো, তুমি এটা পারলা না, তাহলে তোমার লাভ নেই। তুমি একটা জিনিস পড়ো, তুমি ধরো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটাই পড়তেছো, তুমি জাস্ট ওই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে যেই টাইপের প্রশ্ন আসবে এডমিশনে বা যে কোনো জায়গায়, তুমি যদি এইচএসসি হও, তাহলে তুমি ওই চ্যাপ্টারটা থেকে যাতে প্রশ্ন আসলে মিস না যায়। তোমার সবগুলো চ্যাপ্টার পড়া দরকার নেই। তোমার আনসার করতে গেলে তুমি যদি 100 মাঝখানে দেখো, 100 মাঝখানে তুমি 65% আনসার পাও। দেখো তুমি যদি 65% আনসার পাও, তাহলে তোমার কি একটা সাবজেক্ট অনায়াসে পাও। দেখো যে কোনো জায়গায় তুমি যদি দেখো এই জিনিসটা, যদি তুমি 100-র মাঝখানে 65% আনসার করতে পারো, তোমার কি অনায়াসে চান্স হবে। এখন তোমার কি 65% আনসার করতে গেলে তোমার সবগুলো চ্যাপ্টার পড়তে হবে? হ্যাঁ, কখনোই না। তোমার সবগুলো চ্যাপ্টার কখনোই পড়া লাগবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি কি এমন চ্যাপ্টার পড়ো যে চ্যাপ্টারটা পড়লে তোমার প্রশ্ন আসলে যাতে মিস না যায়। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করো, তুমি জানো কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন হয়। এটা অ্যানালাইসিস করার পর দেখো তোমার কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসছে, তুমি পারো। প্রত্যেকটা প্রশ্ন তুমি আশা করি পারবা। বুঝছো? তো অবশ্যই চেষ্টা করবা যে চ্যাপ্টারই পড়ো খুব ভালো করে পড়বা, এ টু জেড, একদম বইয়ের প্রথম লাইন থেকে একদম শেষ লাইন পর্যন্ত। এবং প্রত্যেকটা এমসিকিউ যেইখানে যেভাবে আসুক, প্রত্যেকটা এমসিকিউ করবা, ব্যাখ্যা সহকারে পড়বা। আগে নিজে দেখবা, নিজে আগে প্রশ্নটা দেখবা, নিজে যাচাই করবা পারো কিনা। পারার পরে যদি তুমি পারো, ওই প্রশ্নটা দেখো আবার চেষ্টা করো, যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারো। এবং যত পারো তুমি থিওরিটিক্যাল প্রমাণগুলো করে নিও, একটা থিওরি আরেকটা থিওরি কিভাবে আসছে। বুঝছো? এই জিনিসটা যদি তুমি করো, তুমি অ্যাডমিশনে অনায়াসে ভালো একটা রেজাল্ট করতে পারবে। কখনোই তোমার কোনো টিচারে বা কোনো স্যার বা কোনো ভাইয়ারা তোমাকে চান্স পাওয়াই দিবে না। জাস্ট তারা তোমাকে একটা গাইডলাইন দিবে, এটা অবশ্যই মনে রাখবা। তারা তোমাকে একটা গাইডলাইন দিবে, তুমি এই গাইডলাইনটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি চান্স পাবা। যদি তুমি ফলো না করতে পারো, চান্স পাবা না। এখানে সবাই তো ফলো করে, সবাইকে তো গাইডলাইন দেয়। এখানে তোমার কিছু ক্রিয়েটিভিটি লাগবে, তুমি কতটুকু নিতে পারতেছো, তুমি কতটুকু দিতে পারতেছো, এই অ্যাবিলিটিটা তোমার কি করতে হবে? বাড়াতে হবে। তো থাকো সবাই, তোমাদেরকে অনেক সময় ক্লাস নিলাম। হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি ভাবছি ক্লাসে আপাতত না হলেও 30+ স্টুডেন্ট থাকবে, কিন্তু ক্লাসে যে 2-3 জন থাকবে এটা কখনো কল্পনাই করিনি। যাই হোক, তো তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ অবশ্যই নিবো, একদম নিবো, ক্লাস নিবো। তবে রেসপন্স বেশি থাকলে সবকিছুই নিতাম, তোমাদের রেসপন্স নাই, কি নিবো। থাকো সবাই, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আর যদি কারো কোনো হচ্ছে প্রশ্ন থাকে করতে পারো, এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তো থাকো সবাই, আসসালামু আলাইকুম।